হ্যালো ডিয়ার স্টুডেন্ট, 2026 সালের যারা গণিত পরীক্ষা দিতেছে আগামীতে, তো তাদের জন্য আজকে আমরা এমসিকিউ, সবাই এমসিকিউ ফিল করে, তো আমরা এমসিকিউ বিষয়ে যা যা লাগে সব এক ক্লাসে একবারে সম্পূর্ণ অধ্যায় কমপ্লিট করে দিব। আমরা জাস্ট খালি আজকে এমসিকিউ যত অধ্যায় আছে সব অধ্যায়ের এমসিকিউ, সেট, বীজগণিত রাশি, অনুপাত, সমানুপাত, ত্রিকোণমিতি, পরিমিতি, পরিসংখ্যান লাগাইয়া, ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত লাগাইয়া যত অধ্যায় আছে সব অধ্যায়ের আমরা কমপ্লিট করবো আজকে। আজকে আমরা জাস্ট খালি এমসিকিউ এর যে বিষয়গুলো আছে সবগুলি আলোচনা করবো। আর এমসিকিউ এর প্রথমত কিনা করবা, তোমরা আমার ভিডিও যে সময় পাইবা এই সময় তোমরা সবসময় খাতাটা হাতে লইবা, খাতা হাতে লইয়া যা দিমু সবগুলা নোট করবা। নোট করার পরে ওগুলা বারবার রিভিশন দিবা, বারবার রিভিশন করবা। ইয়ার অনুমানিক আইব, কিন্তু এটা না হোক সমস্যা নাই, কিন্তু ও দাপে সবগুলা মানে এমসিকিউ তোমরা কমন হবে। আমরা 100% শিওর সেট থেকে শুরু করি আবার পরিসংখ্যান পর্যন্ত যত অধ্যায় আছে সব অধ্যায় আমি সম্পূর্ণভাবে কমপ্লিট করে দিব ওই এক ভিডিওর মধ্যে। জাস্ট একটা ভিডিও দেওয়া হয়, তুমি পাস, নো প্রবলেম। তো আজকে লাগি রেডি থাকবে। আজকে আমি শিওর আছি তোমরা যদি ক্লাস করো তাহলে 100% এমসিকিউ লাগে কোনো ভয় থাকতো না। আর আমি জানি দুর্বল স্টুডেন্ট এমসিকিউ ফেল করে, বেশিরভাগ স্টুডেন্ট ফেল করে এলো দুর্বল যারা আছে সব ফেল করে লেগে এমসিকিউ। তো এমসিকিউ যেটা লাগে যারা তোমরা পারো না এর মূল কারণে লেগে তোমরা প্র্যাকটিস করো না। তো সবসময় আমি যেটা আছে সবটা অধ্যায় আমি সুন্দর করে প্র্যাকটিস করে দিব আর তোমরা লগে লগে প্র্যাকটিস করে দিবে। তো আমরা আজকে প্রথমত তোমরা আছে সেট। সেটের মধ্যে দুইটা অংশ আছে, 2.1 আর 2.2। ও দুইটা অংশ আছে, একটা লেখা 2.1 আর আছে 2.2। 2.1 যেটা আছে এটা খুব সহজ, আবার 2.2 যেটা লেখা ফাংশন। ফাংশনের ফার্স্টটা দিব, একটা আইব 100% শিওর। ফার্স্ট টাইম শিখে দিব একটা বারে শিওর, গ্যারান্টি। একটা একবারে গ্যারান্টি আইব, ফার্স্টটা দিব। আর 2.1 টা দিব ফার্স্টটা, দেবা কমপ্লিট। প্রথমত যেটা আছে তোমরা দিবা। দেখো কিছু জিনিস আগে জানা লাগবে, সেট বিষয়ে কিছু জানতে হলে কিছু চিহ্ন সম্পর্কে তোমরা জানবা। যেমন চিহ্ন সম্পর্কে ধারণা করতে হলে এটা ওটা হলো গিয়া লেস দেন, এটা হলো গিয়া গ্রেটার দেন। এটা মানে গিয়া ছোট আর এটা মানে গিয়া বড়। যে অংশ দুই মুখ বড় সাইড হলে বড় থাকবো, আর যে অংশ দুই মুখ ছোট এটা হলো গিয়া ছোট অংশ। তো প্রথমত আমরা চিহ্ন যদি না জানি, চিহ্নগুলো যদি আসলে চিহ্ন যদি না জানো তাহলে তুমি সেট পারতে না, করলেও পারতে না, বুঝতে না। যেমন ও চিহ্নটা ইউর মতো বড় চিহ্নটা এটা হয় সার্বিক সেট। ইউর মতো যেটা চিহ্ন এটার নাম কি সার্বিক সেট। আবার ইউর মতো আছে এটা হয় ইউনিয়ন। ইউনিয়ন মানে হলো গিয়া সংযোগ সেট। সংযোগ সেট বলতে কি বোঝায়? সংযোগ সেট বলতে বোঝায় সবগুলো মান হইব কিন্তু একটা দুইবার হইতে না, সবগুলো মান হইব কিন্তু একটা দুইবার হইতে। আর আছে ইন্টারসেকশন, এটা হলো গিয়া ইন্টারসেকশন মানে হলো গিয়া দুইটার মাঝে কমন যেগুলো আছে, দুইটার মাঝে সেম যে সংখ্যা থাকবো বা যে রাশি থাকবো বা যে চলক থাকবো সমান সমান চলক থাকবো, ওটা হলো গিয়া তার মিলগুলো হইব। মিলগুলা কমন মানে কি মিলগুলো হইব, দুইটার মাঝে যে মিল আছে ও মিলগুলো হইব গিয়া তার প্রশ্ন উত্তর। তখন আমরা ধাপে ধাপে, আচ্ছা আরো কিছু আমি সিরিয়াল বাই বুঝাই দিব। তো আমরা ধাপে ধাপে শুরু করি। ধাপে ধাপে শুরু করতে হলে প্রথম আমরা সেট অংশ করবো। তো প্রথমত আমরা কি বলবো সেট। আসলে সেট আসলে অনেক ধরনের সেট আছে, বইয়ের সেট আছে, ডিনার সেট আছে, আমরা সব সুপার সেট আছে, সকল ধরনের সেট বুঝি। তখন ও সেটটা আমরা বুঝিনি। দেখি প্রথম প্রশ্নটা হলো গিয়া x epsilon যেন 4 less than x less than 5। প্রশ্নটা আগে বুঝবাই, বাদে অঙ্ক কত। আগে প্রশ্ন বলাটা বুঝবাই, আগে বলাটা কি প্রশ্ন বলা কি হইছে x epsilon n মানে স্বাভাবিক সংখ্যা, n মানে হলো স্বাভাবিক সংখ্যা, n এর উপসেট হইলো গিয়া x, n এর উপসেট কিটা x epsilon মানে n এর উপসেট হইলো গিয়া x। যেন 4 less than x less than r 5 মানে সাইডের থেকে বড় হইতো আবার 5 এর সমান হইতো অথবা ছোট, সাইডের থেকে বড় হইতো আবার 5 এর সমান অথবা ছোট, 5 এর সমান অথবা ছোট। আবার হইয়া সাইডের থেকে বড় হইতো 5 এর সমান অথবা ছোট। যেমন আমি তোমার কই সাইডের থেকে বড় আবার হইছে কিনা 5 এর থেকে ছোট অথবা সমান, 5 এর থেকে ছোট অথবা সমান। সাইড আর 5 এর ভিতরে কোনো সংখ্যা আছে নাই, কোনো সংখ্যা নাই। কিন্তু কেন হইয়া দিছে আরেকটা জিনিস, 5 হইতে পারে 5 সমান অথবা 5 এর ছোট, 5 এর সমান অথবা 5 এর সমান অথবা 5 এর ছোট। 5 এর যদি সমান হয় তাহলে 5 লেখা যায়। এর ভিতরে যদি ব্যবহার হইয়া দিছে কেন
যে সাইড থেকে কি দিত বড় হইতো, সাইড থেকে বড় হইলে 5 হইব। আবার কইছি কেন 5 থেকে ছোট আবার 5 সমান, 5 থেকে ছোট আবার কিটা 5 সমান। প্রথমটার উত্তর হইব কত 5। আশা করি এটা তোমরা বুঝছো। সেকেন্ড দেখো একটা আছে যে a ইকুয়াল টু যদি দেই আমরা 1 2 3 4 5 6, যেখানে সংখ্যা দিচ্ছে অনেক বেশি দেওয়ার কারণ আছে। তোমরা সংখ্যা দিচ্ছি কিনা a ইকুয়াল দিচ্ছি 1 2 3 4 5 6। এখানে যদি প্রশ্ন করে যে এত এর প্রকৃত উপসেট কয়টি, প্রকৃত উপসেট কয়টি, প্রশ্নটা ভালো লাগে বুঝবাই। হয়েছে a ইকুয়াল টু 1 2 3 4 5 6, এত এর প্রকৃত উপসেট কয়টি। তো মূলত আগে তোমরা ধরবা এর মধ্যে উপাদান সংখ্যা কয়টা আছে, উপাদান সংখ্যা আছে 1 2 3 4 5 6, উপাদান সংখ্যা আছে 6টা। উপাদান সংখ্যা আছে কয়টা 6টা। আবার কয়জন উপাদান সংখ্যা কয়টা 6টা। তাইলে উপসেট নির্ণয় করার ক্ষেত্রে একটা সূত্র আছে 2 পাওয়ার n, 2 পাওয়ার n। তো উপসেট নির্ণয় লাগে সূত্র লাগে কিটা 2 পাওয়ার n। n বলতে আমরা বুঝি স্বাভাবিক সংখ্যা, n বলতে আমরা কিটা বুঝি স্বাভাবিক সংখ্যা। এই কটা সংখ্যা আছে 1 2 3 4 5 6টা, এই কটা সংখ্যা আছে 6টা। তাই আমরা যদি 2 এর পাওয়ার 6 দেই টু দি পাওয়ার 6, টু দি পাওয়ার 6 মানে হলো টু দি পাওয়ার 6 মানে 64, 64 হলো গিয়া তার মোট মান। এখন কই আইছে কিটা এর প্রকৃত উপসেট কয়টি। প্রকৃত উপসেট মানে মেইন মানটা কি 1 দিক যাইব, মেইন মানটা কি উপসেট থেকে কত দিক যাইব 1 দিক যাইব। আবার কই দিলাম উপসেটটা কি আমরা 1 বাদ দিব। উপসেট যদি আমি 1 বাদ দেই 64 মাইনাস 1 ইকুয়াল কত হইব, ইকুয়াল হইব 63। তো এই প্রশ্ন বরিশাল বোর্ড, ঢাকা বোর্ড, খুলনা বোর্ড 5-6টা বোর্ডের মাঝে প্রশ্ন আইছে গতবার। প্রশ্ন তোমরা মিলাই দেখতে পারবে যে যদি a ইকুয়াল টু 1 2 3 4 5 6 এর প্রকৃত উপসেট যদি হয়, এক কথা আবার প্রকৃত উপসেট হইলেও মোট মান থাকে যে পাওয়ারটা কি 1 মান বিয়োগ করবে। সব সময় সেম সূত্র 2 টু দি পাওয়ার n মাইনাস 1, সূত্রটা হলো ওটা টু দি পাওয়ার n মাইনাস 1। টু দি পাওয়ার n মানে কিটা এখানে আমরা 6টা আছে মানে 6 আছে, 6 দেখলে কত হয় 6 দেখলে হয় 64, আর 64 থেকে আমরা 1 যদি বাদ দেই তাহলে কত 63। এই অঙ্ক আওয়ার সম্ভাবনা খুব খুব বেশি, এটা তোমরা মিলিয়ে এটা আওয়ার সম্ভাবনা খুব বেশি। এরপরে দেখো এরপরে আছে হলো গিয়া এরপরে যা আছে কলম যা এমসিকিউ আছে তোমরা যত এমসিকিউ আছে তোমরা ভিডিও একটা ভিডিও দেবা সবটি এমসিকিউ করে দিলাম। আবার সেট বীজগণিতিক রাশি লাগায় যা আছে সব। এরপরে দেখো ও অঙ্কটা বেশি আর এই অঙ্কটা আইবো শিওর দিলাম। ভালো অঙ্ক তো এই অঙ্কটা দেখো ফাংশন x ইকুয়াল টু x কিউব মাইনাস 4x প্লাস 3 হলে ফাংশন মাইনাস 2 এর মান কত, ফাংশন 2 এর মাইনাস এর মান কত। এই অঙ্ক তোমার আইব, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক যে ফাংশন x ইকুয়াল x কিউব মাইনাস 4x প্লাস 3। ফাংশন x ইকুয়াল x কিউব মাইনাস 4x প্লাস 3 হলে ফাংশন মাইনাস 2 এর মান কত। এর মানে আমরা কিটা বুঝলাম ফাংশন মাইনাস 2 মানে x এর জায়গাতে আমরা কিটা বলবো মাইনাস 2, x এর জায়গাতে আমরা কিটা বলবো মাইনাস 2। এই অঙ্কটা তোমরা আমি শিওর দিলাম, আর এই অঙ্কটা আওয়ার সম্ভাবনা খুব বেশি। এই অঙ্কটা বারবার করবাই, এই অঙ্কটা খুব বেশি আয়। ফাংশন x ইকুয়াল টু x কিউব মাইনাস 4x প্লাস 3 হলে ফাংশন মাইনাস 2 এর মান কতবার নির্ণয় করো ওমলা তারপর তোমার। প্রথমত আমরা কিটা বলবো ফাংশন x2, ফাংশন মাইনাস 2 আমরা x এর জায়গাতে কত পাইছি, x এর জায়গাতে আমরা পাইছি মাইনাস 2, x এর জায়গাতে কত পাইছি মাইনাস 2। আবার বলি x এর জায়গাতে আমরা কত পাইছি মাইনাস 2, আর x এর জায়গাতে যদি আমি মাইনাস 2 হয় x এর জায়গাতে মাইনাস 2 বললাম হোল কিউব মাইনাস 4 ইনটু মাইনাস 2 প্লাস 3। তো দেখো আমি একটা জিনিস তোমরা আমি জানি না কোন টিচার কিলান পড়ার, বা তোমরা একটা সহজ পদ্ধতি কারি যেখানে যদি বেজোড় সংখ্যা থাকে যে মাইনাস থাকো মাইনাসটা থাকে যে জায়গা। আবার কই দিও ইরো যদি বেজোড় সংখ্যা হয় আর যদি মাইনাস থাকে তাইলে কেন মাইনাস জায়গা থাকবো মাইনাস হতো না। আবার হয়ে দিলাম যদি কেন কোনো সময় বেজোড় সংখ্যা থাকে তাহলে এখানে যদি বেজোড় মাইনাসের মান থাকে তাহলে মাইনাসটা জায়গা থাকবো। যেমন আমি দেখাই এখানে 3টা 2 আছে, কয়টা 2 আছে 3টা 2 মানে 2 ইনটু 2 ইনটু 2
দেখো -2 আচ্ছা দুইটাই আমরা জানি কত হয় 4 হয় ইনটু -2 ইকুয়াল টু 8 -8 ঠিক আছে আমরা পাই -8 মাইনাসে কি হয় প্লাস তো সবে জানে এখানে মাইনাস আর মাইনাস মানে কি হবে প্লাস আবার মাইনাসে প্লাস সাইড গুণে কত 8 প্লাস 3 তো এবারে দেখো এবারে ইজি হিসাব যেখানে আছে -8 আর এখানে আছে +8 এখানে আছে -8 এখানে আছে থ্যাংক ইউ আমরা কি পাইছি যে এখানে হলো -8 আর এখানে +8 আর এখানে আছে +3 এখন দেখো -8 থেকে যদি আমি +8 বাদ দিলাই তারপর কত 3 দাও কত দাও 3 আবার -8 +8 -8 থেকে +8 গেলে দেখা কত +3 টাকাতে প্লাস এর মান আগে দিয়ে লেখা লাগে না ওটা উত্তর এটা আমার সম্ভাবনা খুব বেশি এটা আয় প্রতিবার পরীক্ষা দেখি খুলনা বোর্ডে দেখো খুলনা বোর্ডে 2023 হয়েছে এই প্রশ্ন খুব বেশি আয় এরপরে দেখো আর আছে এরপরে যত ধরনের অঙ্ক আছে তোমরা বইয়ের যত ধরনের অঙ্ক আছে সবগুলো অঙ্ক তোমরা করবে তো আগামী শুক্রবারে আমরা গণিতের এমসিকিউ লিয়া একটা লাইভ ক্লাস করবো দুই সিকিউ এমসিকিউ দুইটা মিলে আমরা একটা লাইভ ক্লাস করবো তো লাইভ ক্লাসে সব জয়েন করবাই আর আশা করি এগুলো যদি করো তাহলে অবশ্যই পাস করবে আবার 100% শিওর দিতে পারি যে এগুলো যদি ফলো বারবার প্র্যাকটিস করো তাহলে ওগুলোর ভিতর থেকে প্রশ্ন করে আমি তো বই দেখি না তো প্রচুর বই যাচ্ছি তো এই বেশিরভাগ প্রশ্ন তুমি কমন পাইবে যদি প্র্যাকটিস করো তো আমরা নেক্সট যেটা আছে ওটা যাই নেক্সট আছে দেখো এখানে হচ্ছে u equal to 1 2 3 4 5 6 7 আবার a equal to দিছে 1 3 5 হলে b a ডট এর মান কত a ডট অথবা কমপ্লিমেন্ট তোমরা চিহ্নগুলো বেশি শিখবে a ডট অথবা a কমপ্লিমেন্ট a ডট অথবা a কমপ্লিমেন্ট কি বলছি a ডট অথবা a কমপ্লিমেন্ট তো আমরা a ডট অথবা কমপ্লিমেন্ট এত এর মান কত আচ্ছা কত তোমার নির্ণয় করে লেখা লাগবে সমস্যা নাই তোমরা যেটা পারো ওটা বুঝবে তো a কমপ্লিমেন্ট মানে কি দা a কমপ্লিমেন্ট মানে বুঝছেন তোমরা a কমপ্লিট মানে হলো গিয়া তুমি সার্বিক সেট থাকি এর মান বিয়োগ করতে হয় আবার বলে দিলাম a কমপ্লিমেন্ট বলতে বোঝায় সার্বিক সেটটা কি আমি এর মান বিয়োগ করতাম আবার দেখাই যদি ওরা থাকে b ডট এর মানে কি দা সার্বিক সেট থাকি b এর মান বিয়োগ আবার লেখাম যদি c ডট থাকে তাহলে কি দা সার্বিক সেট মাইনাস c কমপ্লিমেন্ট তাহলেও বিয়োগ সার্বিক সেট থেকে কমপ্লিমেন্ট মান কি দা বিয়োগ করবাই জাস্ট বিয়োগ করবাই যেমন আমরা দেখি সার্বিক সেট মাইনাস a সার্বিক সেটের মান পাইছে আমাদের 1 2 3 4 5 6 7 এরপরে হলো গিয়া a মাইনাস দিলাম মাইনাস এর মান কত পাইছিলাম 135 তো 135 যদি বাদ দিলাই 135 বাদ দিলে লিখে থাকে হলো 2 4 6 7 2 4 6 7 শেষ তোমরা সেট আবার ইজি আমি বললাম সেট তোমরা লাগে আবার ইজি আর সেটার চিহ্নগুলো মেইনলি তোমরা শিখবা চিহ্ন যদি পারো তাহলে ওগুলো অবশ্যই তুমি এগুলা পারবা যত ধরনের অঙ্ক সমস্যা থাকে আমি করাই দেব যত অঙ্ক লাগে এমসিকিউ লাগে তোমরা ফিল করো তো জাস্ট এমসিকিউ গুলো পালাটিকে পড়বা আমি পালাটিকে করাই দেব এমসিকিউ যা পার্ট আছে সবটা করাই দেব তো এটাই রইলা এই অঙ্ক তো অবশ্যই আমি জানি বুঝছো না বুঝলে আমি কমেন্টে করিও আমি আবার বুঝাই দিবে এরপরের প্রশ্ন দেখো এরপরের প্রশ্ন হইছে যে এরপরের প্রশ্নটা দেখো তো এরপরের প্রশ্ন a equal to 2 4 6 7 b equal to 2 4 হলে a ইউনিয়ন ইন্টারসেক্ট দেখো a equal to যদি 2 4 6 7 হয় এবং b equal to 2 4 হয় হলে a ইন্টারসেকশন b এর মান কত a ইন্টারসেকশন b এর মান নির্ণয় করো
তো দেখো এখানে যদি আমরা এ ইন্টারসেকশন বি লিখি তাহলে এর মান আমরা কত পাইছি 246 আর ইন্টারসেকশন বির মানটা কত পাইছি বির মানটা পাইছি 24 এটা মানে আমি একটু প্রথম কইতাম ইস চিহ্ন মানে কি এই চিহ্ন মানে লাগে ইন্টারসেকশন বলতে বোঝায় দুইটার মাঝে মিল আছে কিনা সম্পর্ক আছে কিনা দেখো এটা লাগে সম্পর্ক আছে কারণ 2 আর এখানে 2 আছে এখানে 4 আছে এখানে 4 আছে আর কোনটা মিল আছে যদি মিল না থাকে তাহলে এটা লেখা যেত না যদি মিল হয় তাহলে এটা লেখা হবে তাহলে এই দুইটার মাঝে মিল আছে কিনা এই দুইটার মাঝে মিল আছে লাগা 2 আর 4 ওগুলার ভিতরে প্রশ্ন থাকে বেশিরভাগ প্রশ্ন অমল থাকে যে এই চিহ্ন মানে কি এই চিহ্নটা ঠিক ভাই এই চিহ্নের লাগে ইন্টারসেকশন বলতে কি বোঝায় ইন্টারসেকশন বলতে ওটাও বোঝায় যে দুইটার মধ্যে কিতা কিতা মিল আছে দুইটার মধ্যে মিল আছে লাগে এখানে আছে 2 এবারে 2 এবারে আছে 4 এবারে 4 যেগুলো মিল আছে এটা হয় ইন্টারসেকশন মানে দুইটাতে কমন নিবাই মিল মানে এলাকা কমন দুইটার মধ্যে কমন যেটা আছে ওটা নিবাই আবার হয়ে দিলাম তো এইখানে মান দিছে a = 2467 b = আছে 24 আর আবার দিছে a ইন্টারসেকশন b এর মান নির্ণয় করতে a ইন্টারসেকশন b মানে কি এর মান দিছে 246 আর ইন্টারসেকশন 24 দিছি আর এখন দুইটার মধ্যে মিল আছে কিনা দুইটার মধ্যে মিল আছে 24 দুইটার মধ্যে মিল আছে কিনা 24 এরপর প্রশ্ন দেখো এরপর প্রশ্ন হলো গিয়া 8 এর গুণনীয়ক সেট দেখো দুইটা জিনিস আছে 8 এর গুণনীয়ক সেট পরের প্রশ্ন হলো গিয়া 8 এর গুণনীয়ক সেট 8 এর গুণনীয়ক সেট কোনটি তোমার সাইটটা অপশন মাস্ট বি দিব তুমি সাইটটা অপশন দিয়ে এখন গুণনীয়ক বলতে কিটা বুঝনি গুণনীয়ক বলতে কোন একটা সংখ্যারে ভাগ করতে হয় কোন একটা সংখ্যারে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায় গুণনীয়ক বলতে বোঝায় কোন একটা সংখ্যারে কিভাবে ভাগ যায় কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায় যেমন আমি 8 যদি ধরি 8 কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায় 8 ভাগ যায় হলো 1 দ্বারা 1 দ্বারা পৃথিবীর সব সংখ্যারে ভাগ যায় কারণ অনেক 1 দ্বারা পৃথিবীর সব সংখ্যারে ভাগ যায় এরপরে আছে 2 দিয়ে ভাগ যায় 6 দুগুণ 8 আবার 6 দিয়ে ভাগ যায় আবার 8 হয় তাহলে এটার মান হইব কত 1248 আবার কয় দিলাম 1248 আর এই প্রশ্ন থেকে আরেকটা প্রশ্ন করতে পারে যদি হয় 8 এর মৌলিক গুণনীয়ক সেট কোনটি এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন 8 এর মৌলিক গুণনীয়ক সেট কোনটি 8 এর মৌলিক গুণনীয়ক সেট কোনটি বানালি মনে বুঝি এটা 8 এর মৌলিক গুণনীয়ক সেট কোনটি 8 এর মৌলিক গুণনীয়ক সেট কোনটি মৌলিক বলতে কি বোঝায় মৌলিক বলতে বোঝায় যে সংখ্যার বাংলা ও সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না তারে মৌলিক সংখ্যা আবার হয়ে দিলাম যে সংখ্যা বাংলা এই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না তারে হয় মৌলিক সেট তারে মৌলিক সংখ্যা হয় সেট নাই মৌলিক সংখ্যা হয় এখানে মাঝে আছে আমরা দেখা যায় এখানে কোন সংখ্যাটা হলো মৌলিক সংখ্যা এখানে সবচেয়ে ছোট জোড় মৌলিক সংখ্যা হলো 2 সবচেয়ে ছোট জোড় মৌলিক সংখ্যা কত 2 আবার হয়ে দিলাম সবচেয়ে ছোট জোড় মৌলিক সংখ্যা হলো 2 তো এটা যদি পরীক্ষার প্রশ্ন আসে 8 এর মৌলিক গুণনীয়ক সেট কোনটি তাহলে 100% আমরা দিব কত 2 আশা করি তোমরা এটা বুঝছো এরপরে নেক্সট দেখো নেক্সট যে প্রশ্ন আছে দেখো যে ফাংশন y প্রশ্নটা লিখলে আগে তোমরা প্রশ্নটা কিন্তু সবে খাতা তুলিও এটা কিন্তু এরা ইম্পর্টেন্ট জিনিস সব প্রশ্ন যদি খাতা না তুললে তাহলে অঙ্ক বুঝতে না প্রশ্নটা তোমরা খাতা এই অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট এই অঙ্ক আছে রাজশাহী বোর্ড 2020 সালে তো এখানে হচ্ছে ফাংশন y ইকুয়াল 4y + 1 আর 4y - 1 4y - 1 হলে 4y - 1 হলে মাইনাস হাফ এর মান কত হচ্ছে ফাংশন হাফ এর মান ফাংশন মাইনাস হাফ এর মান কত বিষয়টা বলা লাগে বুঝছো প্রশ্ন না বুঝতে পারতা না প্রশ্নটা আগে বুঝবে কি কইছে ফাংশন y ইকুয়াল 4y + 1 বাই ডিভাইডেড বাই 4y - 1 হলে ফাংশন -1 এর মান নির্ণয় করতে হবে ফাংশন -1 তো y ইকুয়াল টু দেওয়া আছে y এর মান দেওয়া আছে -হাফ y এর মান কত হইছে -হাফ y এর মান কত -হাফ তাই -হাফটা যদি আমি y এর মাঝে বই -হাফটা যদি আমি y এর মাঝে বই -হাফটা যদি মানে তো y -হাফ আবার প্লাস দিছে 1 আবার সেম সংখ্যা যদি মাইনাস দিতে হইব তাই -হাফ -1 তো দেখো এখানে কিন্তু মাইনাস আছে খেয়াল করে বলা নাকি এখানে কিন্তু আছে মাইনাস আছে 4 এর লগে যদি 1 গুণ করি তো সাইড রেখে কত 4 * 1 4 * 1 মানে কত 4 * 1 মানে কি 4 আমরা যদি লিখি
তে সাইড রেখে সরি সাইড রেখে সাইড বাই 2 প্লাস 1 কেন মাইনাস আবার লিখবাই যে মাইনাস 4/2 মাইনাস 1। আচ্ছা এখানে একটা জিনিস ফলো করো, এটা হলো 4/2 প্লাস 1 4/2 মাইনাস 1। এখানে হচ্ছে একটা প্লাস হল একটা মাইনাস হল। দেখো আমরা যদি খাটাখাটি করি, এখানে যদি এটা খাটি এখানে থাকবো 2, এটা যদি খাটি এখানে থাকবো 2। তো উপরে দেখা গেছে -2 প্লাস 1 আর নিচে থাকে -2 মাইনাস 1। তো -2 থেকে যদি প্লাস 1 বাদ দিলাই, -2 থেকে প্লাস 1 যদি আমি বাদ দিলাই, আবার কইরা -1 থেকে যদি -2 থেকে যদি প্লাস 1 বাদ দিলাই তাহলে কত -1। আবার ইনো -2 ইনো -1, তো দুইটা যদি যোগ করি তো -3 হয়। মাইনাস মাইনাস যদি বাদ দেও তাহলে কি দিব 1/3। আশা করি তুমি এটা বুঝছো। আমি আবার বুঝাই দিলাই এটারে। এখানে কিটা কইছে দেখো যে ফাংশন y = 4y + 1 ডিভাইডেড বাই 4y - 1 হলে ফাংশন -½ এর মান কত। প্রথমে মেইনলি বুঝবা এখানে x y x হোক আর y হোক, y এর জায়গায় আমরা কিটা হইতাম -½ হইতাম। তাই প্রথমত -½ হইছি, নিচেও -½ হইছি। আর আমি যদি 4 এর লগে 1 গুণ করি তাহলে অবশ্যই 4 হইব, তাহলে লিখলাম 4। আর নিচেও সেম 4 এর লগে যদি 1 গুণ করি হইব 4। তারপর আমরা সাইডে যদি আমি 2 ভাগ করি হইব 2, আবার সাইডে যদি 2 ভাগ করি 2। তো -2 + 1 আবার -2 - 1, তো দুইটা আছে মাইনাস এর মানে প্লাস হইব মানে 3 হইব। আবার একটা মাইনাস হইলে একটা প্লাস মানে বিয়োগ হইব -1 -1 বাদ দিছি 1/3। এই অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা খুব পরীক্ষাতে আইছে এবার 2019 সালে আইছে পরীক্ষা। এটাও ইম্পর্টেন্ট। আমি যেটা ইম্পর্টেন্ট দিলাম চিহ্ন দিয়ে দিলাম, যেটা দিলাম এগুলো সবগুলা কমন হওয়ার সম্ভাবনা খুব বেশি। এরপরে দেখো ওটা আরো ইম্পর্টেন্ট অঙ্ক আছে, দেখো কোন মানের জন্য এই অঙ্কটা আরো ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট। তোমার সেটর যা আছে, বিস্তারিত সেটর যা আছে, বীজগণিতের রাশির যা আছে, ত্রিকোণমিতির যা আছে সব অঙ্ক করে দিন। ফাংশন এক্স আলাদা জিনিস ছিলাম, যদি একবার ক্লাসটা করো মনোযোগ দিয়া, সম্পূর্ণ ক্লাস দেখো একবার মনোযোগ দিয়া, আশা করি তুমি মানে ফেল করার কথা না। ওগুলার ভিতরে থেকে প্রশ্ন করবো আর ওগুলো তুমি পারবাই, আমি 100% শিওর ওগুলোর ভিতরে থেকে প্রশ্ন করবো, এর বাইরে প্রশ্ন করতো না। তো সুন্দর করিয়া ক্লাসটা না টানাইয়া তোমরা দেখে নিবে, টানাইলে কি দেখবো যে একটা প্রশ্ন একটা গ্যাপ যাইবি, আর যদি একটা না বুঝো তাহলে পারবে না। পরের প্রশ্ন হলো গিয়া ফাংশন x 3x² + 4kx, যদি ফাংশন x ইকুয়াল 3x² plus 4kx হয় তবে k এর কোন মানের জন্য হয়, তবে k এর কোন মানের জন্য ফাংশন -2 = 0 হবে। প্রশ্নটা বুঝো, প্রশ্নটা করছে যে যদি ফাংশন x = 3x² + 4kx হয় তবে k এর কোন মানের জন্য ফাংশন -2 = 0 হবে। তোমার সহজ বিষয়, ফাংশন -2 = 0 হইতো, ফাংশন -2 কত হইতো 0 হইতো। তো আমরা জানি ফাংশন x এর জায়গায় আগে লেখা আমরা যে করছি একটু আগে ধারাবাহিক একটা করছিলাম না, যে ফাংশন x2 এর জায়গায় আমরা ফাংশন x এর জায়গায় আমরা ফাংশন 2 পাই -2 পাই। তো দেখো আমরা যদি লিখিও বললাম ফাংশন -2 = 0 লিখলাম, তারপরে মানটা বইতাম অনুমানের মানটা বইতাম। দেখো 3 × -2 স্কয়ার প্লাস 4k - 2 ইকুয়াল টু কত দেওয়া আছে 0। তো ফাংশন -2 = 0 আমরা লিখলাম ফাংশন -2 = 0। 0 দিলে কেন হতো এনে 3 আমি আগেই কে দিছিলাম, জায়গাটা জিনিস কেছি মনে আছে নি -2 এখানে 2 আছে, এর মানে কিটা এখানে আছে জোড় সংখ্যা তাহলে কি হয় এখানে জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা তাহলে প্লাস থাকবো নি প্লাস থাকতো না, এর মানে হলো গিয়া 2 1 2 2 কত 4 প্লাস 4। আচ্ছা একটা জিনিস একটা মিস্টেক আছে দেখো, প্লাসে মাইনাসে কিটা প্লাসে কিটা কি হইরা বা সব অঙ্ক করার সময় মাথা ফ্রেশ রাখবা, অঙ্ক করার সময় মাথা ফ্রেশ, ডিপ্রেশনে যাওয়া হইতো না। প্লাসে মাইনাসে কিটা মাইনাস, তাহলে লিখলাম 4 আর ইনটু হইল গিয়া 2k, কারণ এটা মাইনাসটা আমরা অলরেডি আগে দিয়ে নিয়েছি, প্লাসে মাইনাসে অলরেডি আগে দিয়ে নিয়েছি ইকুয়াল টু 0। আমরা যদি লিখি 3 × 4 12 মাইনাস 4 × 2 মানে 8k = 0।
যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে কি দিব 8k ইকুয়াল টু 12। দেখো আমি যদি 8 মাইনাস 8k যদি সাইডে চেঞ্জ করি তাহলে এখানে হইব গা এখানে আছে মাইনাস এতে দিলেও প্লাস, তুমি সাইডে না লিখে ডাইরেক্ট সাইডে লিখে কোনো সমস্যা নাই। ওখানে দেখো যদি গুণ আকারে থাকে, বাম পাশে যদি গুণ আকার থাকে, কারণ বাম পাশ দেখো ও সিরিয়ালে দেখো বাম পাশে যদি গুণ আকার থাকে ডাইন পাশে গেলে এটা ভাগ হইব। আবার হইয়া দিলাম বাম পাশে যদি গুণ আকার থাকে ডাইন পাশে গেলে এই সংখ্যাটা ভাগ হয়। যেমন আমি যদি কে সমান সমান লিখি কে সমান সমান 12 বাই কত হইব 8। আর আমি যদি খাটাখাটি দেই এনার 2 দিয়ে খাটা যায়, 2 হলে 6, এনার 2 দিয়ে খাটা গেলে কত হয় 4। আবার যদি আমি এটা ছোট করি তাহলে এটা কাটবো আমরা কত দিয়ে 2 দিয়ে 3 হইব, আর এটা 2 দিয়ে কাটলে 2 হইব। এর মানে হলো 3/2, 100% কমন আমার সম্ভব আছে। ওই যে অঙ্কগুলো করাইছি সেট আর ফাংশন, ও অঙ্কগুলো তুমি বারবার বারবার করবা, চেষ্টা করবা যতবার করবা তত বেশি ভালো। তো বাদে আমরা বীজগাণিতিক রাশি করি, তো সিরিয়াল আমি সব অধ্যায় করাইমু। কারণ আমরা করবো বীজগাণিতিক রাশি আসলে কিছু সূত্র আছে, তুমি সূত্র অবশ্যই তুমি শিখতে হবে, সূত্র না পারলে তুমি পারতো না। কিছু কিছু হার্ড অঙ্ক আছে তোমার আমরা আজকে দেখা দিব। প্রথমত যে সূত্র অঙ্কটা আছে, প্রথমত বীজগাণিতিক রাশি, এটা কি তাইলো গা বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক কি না রাশি। আমরা ওখানে শিখবো আমরা বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি কি লিখবো আমরা প্রথম অঙ্ক যেটা x to the 4 minus x square plus 1 equal to 0। এই অঙ্কটা সৃজনশীল আইতে পারে। এই অঙ্কটা কি সৃজনশীল, এখানে আমি 60টা টাইপ দেখা দেব। বীজগাণিতিক রাশির 60টা টাইপ আছে, 60টা যদি পারো 60টা তাহলে তুমি যে কোনো অঙ্ক পারবে। সৃজনশীল পারবে, যে কোনো অঙ্ক তুমি পারবে। 6 ধরনের অঙ্ক আমি দেব, 6 ধরনের অঙ্ক আমি তোমার শিখিয়ে দিব। এমসিকিউ লাগে সিকিউ লাগে, যে কোনো অঙ্ক তুমি পারবে। ফার্স্টলি আমি একটা লাগছি x to the 4 minus x square plus 1 equal to যদি 0 হয় তাইলে যদি প্রশ্ন করে, প্রথম প্রশ্ন যদি করে x to the 4 x to the x square plus 1 by x square এর মান কত, যদি ও প্রশ্ন করে। তার আরো প্রশ্ন করে যদি ও দেখো x plus 1 by x এর মান কত। দেখো দুইটা আমি কেন দেখাইছি, একটা হচ্ছে x square plus 1 by x square এর মান কত, আর লাগছে x plus 1 by x এর মান কত। প্রথমত আগে তুমি টাকটা ভালো ঠিক বুঝতে হবে। টাকা কি দিয়েছে x to the 4 minus x square plus 1 equal to 0। আবার বাদে দেখো এসেছে যে x square plus 1 by x square এর মান কত, আবার কইছে x plus 1 by x square এর মান কত। তে x plus 1 by x, তো আমরা প্রথমটা করি। দেখো প্রথমটা যদি আমি করি, আর আমি যেগুলো লেখলাম এগুলো তোমরা খাতাতে নোট করে নিবে। তো প্রথমত কি থাকে সেইখানে প্রশ্ন বুঝে x to the 4 minus x square plus 1, আর আমি এটারে যদি সূত্র ফলাইতাম চাই আমরা প্রথমত আমরা কি করব x to the power 4 রে আমরা x স্কয়ার দ্বারা ভাগ করব, সবগুলো সংখ্যারে x স্কয়ার দ্বারা ভাগ, সবটি x স্কয়ার দ্বারা ভাগ করব। একবার পানি সহজ, আসলে তোমরা অঙ্ক পারো না, অঙ্ক মাঝে 100 মাঝে 100 পাবো, আর তোমরা অঙ্ক মাঝে ফেল করলো। দেখো এটা যদি খাটিয়ে এখানে যাবে x স্কয়ার মাইনাস এটা দিতে এখানে 1 প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 0। তখন দেখো একটা জিনিস আমি তোমরা ফলো করি, যদি সেম সংখ্যার ভাগ করা হয় 1, যেমন আমার নাম হলো সৌম্য, আমি যদি সৌম্য দিয়ে ভাগ করি তাহলে উত্তর 1, এটা 100%। যে কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করো তাহলে উত্তর হইব 1। যেমন আমি x স্কয়ার দিয়ে ভাগ করেছি, উত্তর হইছে 1। তো 1 বাই x স্কয়ার করে উপরে কোনো চলক নাই যার কারণে ভাগ হইতো না। এরপরে দেখো আমি যদি এখন রাশিটারে মিলাই, যদি মাইনাসটা আমি টাইম পাশে নেই কি দিব x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 1। দেখো প্রথমটার মান হলো গিয়া x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান কত বাড়িছে 1। তো এই অঙ্কটা ইম্পর্টেন্ট যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান কত, x স্কয়ার প্লাস x স্কয়ার মান 1, যে কিন্তু এটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কিন্তু এমসিকিউ আর সম্ভাবনা খুব বেশি। আবার হয়ে দিলাম x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 1। এরপরে হইছে আমরা যে x প্লাস 1 বাই x এর মান বার করতাম, x প্লাস 1 বাই x এর মান বার করতাম। এটা তো সহজ, তুই অঙ্কর মানে আমরা করি যে আমরা যদি অনুসিদ্ধান্ত একটা আছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, অনুসিদ্ধান্ত লিখি আমরা কইছি x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 2x 1 বাই x ইকুয়াল টু 1। এটা একটা অনুসিদ্ধান্ত আছে, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর অনুসিদ্ধান্ত লিখা x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে, ইকুয়াল টু কত 1। এখন দেখো x এ কাটলাম, তো x প্লাস 1 বাই x লিখলাম, দিয়ে দিলাম হোল স্কয়ার, এটা আছে মাইনাস, তো সাইড চেঞ্জ হলে কি দিব অবশ্যই প্লাস হইব। তাহলে লিখলাম 1 প্লাস 2 তখন x প্লাস 1 বাই x হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস 2, এটা তো সহজ হিসাব 3 হইছে। ওখানে যদি স্কয়ার, আমরা জানি স্কয়ার কথা কিটা লেখা যায়, হোসাই স্কয়ার কথা কিটা লেখা যায়, স্কয়ার কথা অবশ্যই রুট ওভার লেখা যায়, স্কয়ার কথা কিটা লেখা যায় অবশ্যই রুট ওভার লেখা যায়। x প্লাস 1 বাই x হোল স্কয়ার
ইকুয়াল টু হলো 3। যদি আমি x প্লাস 1 বাই x স্কয়ার এর বদলে আমি যদি স্কয়ার বদলে আমরা রুট লিখি তাহলে x প্লাস 1 বাই x এর মান পাই যায় x প্লাস 1 বাই x ইকুয়াল পাইলো গা √3। এই অঙ্ক আওয়ার সম্ভাবনা খুব বেশি। তো এটা গেল একটা। এই টাইপ হলো নাম্বার 1। টাইপ নাম্বার কত 1। আমরা 4 টাইপের অঙ্ক করব, 4 টাইপের অঙ্ক মধ্যে একটা অঙ্ক শিওর আসবে। তো দেখো 2 নম্বর যে টাইপ যেটা আছে এটা হলো প্রথম টাইপের অঙ্ক। সেকেন্ড যে অঙ্ক এই অঙ্ক আবার সহজ, যেমন পি ইকুয়াল টু যদি দেয় √7 প্লাস মাইনাস √6 এত হলে পি প্লাস 1 বাই পি এর মান কত? পি প্লাস 1 বাই পি এর মান কত? এটাও একটা সহজ অঙ্ক। পি ইকুয়াল টু √7 প্লাস √6 হলে পি প্লাস 1 বাই পি এর মান কত? প্রশ্নটা আবার বুঝো। পি ইকুয়াল টু √7 প্লাস √6 হলে পি প্লাস 1 বাই পি এর মান কত? এটা আবার সম্ভাবনা আছে। আমি 4 টাইপের অঙ্ক কইছি করাইতাম। 4 টাইপের অঙ্কতে একটা টাইপ আবার শিওর থাকবো পরীক্ষার সময়। 4 টাইপের অঙ্ক করাইলাম না। প্রথম টাইপ টাইপ নাম্বার 2। যেটাকে টাইপ নাম্বার 2 প্রথমে টাইপ করাইছি, অনেক 2 নম্বর টাইপ। দেখো এটা করতে হলে আমরা সহজ হিসাব যে পি ইকুয়াল টু দেওয়া আছে আমরা √7 প্লাস √6 √7 প্লাস √6। এখন আমরা দুইটার উপরে যদি 1 লিখি 1 বাই পি ইকুয়াল টু 1 বাই √6 7 প্লাস √6। দেখো আমি আর কিছু লিখছি না, জাস্ট দুইটার উপরে কি লিখছি 1 বাই পি 1 বাই √7 প্লাস √6। তখন এটা একটা জিনিস হয়, তোমরা এটা যদি অঙ্ক করতে হয় কোনো যে রাশি আছে তার বিপরীত রাশি দিয়ে গুণ করবে। উভয় পক্ষে তার বিপরীত রাশি দিয়ে গুণ করবে। তুমি ভিডিওটা পজ করিও না, পজ না করিয়া ডিরেক্টলি ভিডিওটা দেখো, একবারে ফানি সবটি বুঝবাই, 100% অঙ্কগুলো তুমি বুঝবাই। আমি সমস্যাটা বললাম যে এগুলো তুমি 100% তুমি এটা পারবাই। যেমন দেখো 1 বাই পি ইকুয়াল টু 1 বাই √7 প্লাস √6। আর আমি যদি এটার বিপরীত রাশি দ্বারা গুণ করি উভয় পক্ষে, বিপরীত রাশি বলতে আমি কি বুঝাইছি? বিপরীত রাশি বলতে বুঝেছি 1 ইন্টু √7 মাইনাস √6। বিপরীত রাশি 1 √7 প্লাস √6 ইন্টু √7 মাইনাস √6। তো আমরা একটা হিসাব পাইলাম যে এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b, যেটা সূত্র হইছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হইছে। আবার হয়ে দিলাম a প্লাস b ইন্টু a মাইনাস b, এটার সূত্র হলো গিয়া a স্কয়ার মাইনাস b স্কয়ার। আবার ইজি অঙ্ক, এটা না পারা কি আছে। তো আমরা যদি এই সূত্রটা লিখি, এই সূত্রটা কি দাও √7 মাইনাস √6, তো এটা যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার হয় তাহলে √7 হোল স্কয়ার মাইনাস √6 হোল স্কয়ার। রুটের স্কয়ার কাটা যায়, এটা সবাই জানো। রুটের স্কয়ার কাটা যায় না নি? অবশ্যই জানো, √7 স্কয়ার কাটা যাইব। √7 স্কয়ার যদি কাটা দেই তাহলে এখানে √7 মাইনাস √6। তো রুটের স্কয়ার কাটা লিখে 7, রুটের স্কয়ার যদি কাটা এখানে 6, এর মান দাঁড়াইলো গিয়া √7 মাইনাস √6। তাহলে তো 7 মাইনাস 6 এর মানে উত্তর 1। আর 1 মানে 1 নিচে লেখা লাগে না, তো নিচে যদি 1 না লেখা লাগে তারপরে মান পাই বিদা √7 মাইনাস √6। ওখানে আমরা হইছে p প্লাস 1 বাই p এর মান কত? তো আমরা p মান পাইছি না নি? p এর একটা মান পাইছি, p ইকুয়াল টু পাইছি √7 মাইনাস √6 প্লাস √6, আর 1 বাই p ইকুয়াল টু পাইছিলাম √7 মাইনাস √6। আমরা আমি যদি যোগ করি, এবার সহজ হিসাব, যোগ করো p প্লাস 1 বাই p যোগ করলাম। যোগ যদি করে তাইলে সব সময় মনে করো যোগ যদি করো তাহলে p দিয়ে বাদ। দেখো √6 প্লাস 1 √6 মাইনাস 1 বাদ গেছে, এটাও প্লাস 1 এটাও প্লাস 1, এর মানে 2√7। দিস ইজ ইওর আনসার, ইট ইজ কারেক্ট। তো এটা আওয়ার সম্ভাবনা খুব বেশি। ওই লোকের 2 নম্বর টাইপ, আমি 4 নম্বর টাইপ 4 ধরনের অঙ্ক করাই, ওই লোকের 2 নম্বর টাইপ এটা আওয়ার সম্ভাবনা খুব বেশি। এরপরের অঙ্ক দেখো, এরপরের অঙ্ক আমরা করব বলা 3 নম্বর টাইপের অঙ্ক। আমরা 4 ধরনের টাইপ করাই। তো 3 নম্বর টাইপ কিটা? 3 নম্বর টাইপ হলো যে যদি আমরা বলা দেখে p স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4p প্লাস 1 ইকুয়াল টু 0। বিষয়টা দেখো, এর লগে টাইপ নাম্বার 3। টাইপ নাম্বার কত? 3। এই নিয়ম যদি থাকে যে p স্কয়ার মাইনাস 4p প্লাস 1 ইকুয়াল টু 0, বিষয়টা ভালো করে বুঝো। p স্কয়ার মাইনাস 4p প্লাস 2 ইকুয়াল টু যদি 0 হয় তাইলে আমরা যদি প্রশ্ন হয় যে p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার এর মান কত, অথবা যদি হয় যে p প্লাস 1 বাই p এর মান কত, যে কোনোটার মান আমরা ইজিলি পাওয়া যাবে। প্রথম হচ্ছে কিটা যে p স্কয়ার মাইনাস 4p প্লাস 1 ইকুয়াল টু 0। ও অঙ্ক থেকে আমরা হলে p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার মান কত বা p প্লাস 1 বাই p এর মান কত। তো আমি কই অঙ্ক করার সময় তুমি এই ডাটা আগে লিখে লিবে, ওকে।
অঙ্ক করার সময় এই ডাকটা তুমি অলওয়েজ আগে রেডি করে লিখে দিবে, নো প্রবলেম। আগে ও অঙ্কটা লেখা। তখন আমরা প্রথমত এই অঙ্কটা লিখলাম, লেখার পরে আমরা অঙ্কটা করে দিব। তো আরো কিছু কথা কই, অঙ্ক করতে তো সবসময় মানে একঘেয়েমি লাগে। তো তোমরা কিন্তু আমার পায় অঙ্ক করার সাথে সাথে যে পোজ করিয়া ভিডিওটা 5 মিনিট যদি রেস্ট নিতে চাও রেস্ট নেবে, নো প্রবলেম। তো অঙ্কটা কি সিরিয়াল বাই পোজ করবে না, ডিরেক্টলি মানে যত সময় আছে তত সময় সব অঙ্কগুলা হবে। দেখো পি স্কয়ার মাইনাস 4p প্লাস 1 ইকুয়াল টু 0। আবার কইলাম পি স্কয়ার মাইনাস 4p প্লাস 1 ইকুয়াল টু 0 দেওয়া আছে। আর আমরা মানবা করতাম কিটা, মানবা করতাম একটু আগে দেখাই দিছি, ও মানটা করতাম। তো দেখো তোমরা ফলো করিয়া, এখানে দেওয়া আছে পি স্কয়ার, রাইট? আর এখানে দিলাম আমরা প্লাস 1 ইকুয়াল টু 4p। কিছু করছি না, জাস্ট 4p টারে আমরা ডান সাইডে নিছি, জাস্ট 4p টারে আমরা কি দিছি, ডান সাইডে দিছি। এখানে আছে মাইনাস, ওই গেলে বাম পাশে ডান পাশে গেলে অবশ্যই কি দিব, প্লাস। ইনো মাইনাস থাকলে ইনো প্লাস, 100 ইনো মাইনাস থাকলে ইনো প্লাস, ইনো মাইনাস থাকলে ইনো কিটা প্লাস, ইনো মাইনাস থাকলে ইনো প্লাস। তখন আমি যদি এখানের মাঝে সেম সেম রাশির মাঝে যদি আমি পি দ্বারা ভাগ করি, দেখো পি স্কয়ার বাই পি প্লাস 1 বাই পি ইকুয়াল টু 4p। ইজি অঙ্ক শেষ। তখন যদি সরি এখানের মাঝে তোমরা পি দিবে, 4p বাই পি সবটিরই আমরা পি দ্বারা ভাগ করছি, সবগুলোর আমরা কি দিয়ে ভাগ করছি, পি দিয়ে ভাগ করা মানে কি, নিচে পি দেওয়া, ভাগ করা মানে কি নিচে একটা পি দিবে, আর কিছু না। কিন্তু দুইটা পি আছে, একটা পি দিলেও পি প্লাস 1 বাই পি ইকুয়াল টু পি খাটো, এখানে লিখা 4। এখানে আমরা পি প্লাস 1 বাই পি মান পাইছি 4। তখন যদি কইছে প্রশ্ন আটা প্রশ্ন, এটা তো প্রথমে একটা প্রশ্ন উত্তর পাইছি। তখন যদি পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার মান কত, যে 2 লাখ করতে পারবে তোমরা, 2-3-4 লাখ করা যায়, একটা বিকল্প পদ্ধতি আছে। যেমন তোমার যেটা সহজ লাগে ওরা করবে। যেমন আমি যদি বর্গ করি, পি প্লাস 1 বাই পি হোল স্কয়ার ইকুয়াল টু 4p হোল স্কয়ার। আর আমি এটা যদি বর্গ করি, বর্গ করলে কি হয়, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4 কত, 4 16, 4 কত 16, 4 কত হইছে 16 হইছে। আর p আর p কাটিলাও, p স্কয়ার প্লাস 2 1 বাই p, আর এটা প্লাস হইব অবশ্যই, 1 স্কয়ার ইকুয়াল টু 0। সরি 0 নাই, এখানে লিখা 4 16। তখন দেখো ইনো আছে প্লাস, সাইড চেঞ্জ করে লইব মাইনাস, ইনো আছে কিটা প্লাস, সাইড চেঞ্জ করলে মাইনাস। তো আমি যদি লিখি পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার ইকুয়াল টু কত দাঁড়াইলো, ইকুয়াল টু 16 মাইনাস 2, এর মানে কত, মানে 14। এটাই দিয়ে আনসার। এখানে না বোঝার কিছু নাই, এখানে যেটা বুঝছো না আমার কমেন্ট করিও, এটা 100% কমন হওয়ার সম্ভাবনা। এটা আবার ইজি অঙ্ক, এগুলো আইবো এগুলো আইবো সব বলো দেখো 3টা আর এবারে তোমার শর্ট সাজেশন, যার কারণে ইয়োদা থেকে বেশি হওয়ার সম্ভাবনা। সেট আর ইয়োদা থেকে তুমি পাস হবে 3টা অধ্যায়, সেট পরিসংখ্যান আর বিজনেস সকলে পাস থেকে কিতা যে তোমরা করো আমি বুঝি না, তোমরা কিতা করে এটা, তুমি ওগুলা বারবার প্র্যাকটিস করো, পাস 100% শিওর। এরপরে অঙ্ক দেখো, এরপরের অঙ্ক দেখো, আমরা টাইপ করাইছি কত, টাইপ করাইছি 3টা, আমরা 4 নম্বর টাইপ, লাস্ট টাইপটা দেখো সাইড একটু, লাস্ট টাইপ যেটা আছে তোমরা অঙ্ক দেও মালা যে পি ইকুয়াল টু যদি দেও মালা দেও সেম ও দিলাম, বাট একটু ডিফারেন্ট আছে, পি স্কয়ার রুট ওভার 5p প্লাস 1, অঙ্ক কিন্তু সেম। এই অঙ্কটা তোমরা অনেক লাগা দে, যদিও মালা দিলা পরীক্ষা পি স্কয়ার ইকুয়াল টু প্লাস 1 ইকুয়াল টু রুট ওভার 5, সেম কথা, ওটা দিতে পারে যে কোনো দিতে পারে, কোনো সমস্যা নাই। দেখো এখানে কি ও অঙ্ক থেকে ও উলাই নিছে, ও লাইন থেকে উলাই নিছে, দেখো প্রথম লাইনটা কিন্তু ওটা, কিন্তু দেওয়া বাদে আমরা লাইনটা একটু চেঞ্জ করে মডিফাই করে চেঞ্জ করে ওলা হইছে। দেখো এখানে আছে মাইনাস রুট ওভার 5p, আমি ওটারে মাইনাস আছে ডাইন সাইডে আনছি, নেসিকা প্লাস রুট ওভার 5p, আমার মধ্যে এখানে আছে মাইনাস, আমরা আনছি ডাইন পাশে লিখব প্লাস। আবার বুঝাই দিলাম পি স্কয়ার মাইনাস রুট ওভার p প্লাস 1 ইকুয়াল টু 0, পি স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু রুট ওভার 5p। তখন দেখো এখানে আছে মাইনাস, ডাইন সাইড নাম জিবিটি প্লাস, তো দেখো পি স্কয়ার বাই p প্লাস 1 বাই p ইকুয়াল টু রুট ওভার 5p বাই p। দেখো এবার ইজি, p কাটো, এটা p কাটো, এটা p, তো p প্লাস 1 বাই p ইকুয়াল টু রুট ওভার 5। তো অঙ্ক আইবো শিওর, এগুলো তুমি বারবার করবা, এগুলা আইবো। এবং ও যে টাইপ করাইছি ওগুলার প্রশ্ন থাকি তোমার যে মানটা আছে, আরটা টাইপ আছে, আরটা দেখা দিলে লাস্ট আরটা অঙ্ক পাইলে ও নিয়মের ভিত্তিতে বলে যে অঙ্ক তুমি যে সাথে অঙ্ক ও নিয়মের ভিত্তিতে তুমি আমার প্রশ্ন করিও, বাড়িতে আমার প্রশ্ন করিও, ও টাইপের ভিত্তিতে কিন্তু সব অঙ্ক থাকো। আরটা আছে ধরো এই অঙ্ক, এটা সহজ অঙ্ক, যেমন এ বি ইকুয়াল টু যদি থাকে, এ প্লাস বি ইকুয়াল টু যদি থাকে, ধরো 4 লিখলাম, আবার এ বি ইকুয়াল টু লিখে 2, এই অঙ্ক প্রশ্ন আয়, এই অঙ্ক মানায় যে 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বর, 3টা অঙ্ক আছে না, গ দিয়ে
ও অঙ্ক আর সমান ও নিয়মে হয়। তো এখানে হচ্ছে a প্লাস বি ইকুয়াল টু 4 যদি হয় a b ইকুয়াল টু 2 হলে আবার বলি a প্লাস বি ইকুয়াল টু 4 a b ইকুয়াল টু 2 a প্লাস বি ইকুয়াল টু 4 a b ইকুয়াল টু 2 যদি হয় তাহলে তোমার হইছে a মাইনাস b হোল স্কয়ার মান কত a মাইনাস b হোল স্কয়ার অথবা যদি হয় যে a মাইনাস b এর মান কত যে কোনোটার মান করতে পারবে তো a মাইনাস b হোল স্কয়ার মান কত অথবা a মাইনাস b এর মান কত কি অঙ্ক লাগে দেখো আমরা যদি করি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল আর আমরা প্রশ্নটা আমরা ক্লিয়ার করতাম এই প্রশ্নটা করতে হইলে প্রথমত লাগে আমরা সে a মাইনাস b হোল স্কয়ার মান বা করতাম হইছে আর দেওয়া আছে a প্লাস b আমরা কি তাহলে লিখমু এটা একটা অনুসন্ধান আনতে আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab আচ্ছা ওখানে অনেক সময় অনেক স্টুডেন্ট দুর্বল 4ab কোন সময় হইব স্যার আর 2ab কোন সময় হইব স্যার এই প্রশ্ন আমি প্রায় স্টুডেন্ট শুনছি যে ইনো আছে 4ab ওই যে অনেক সময় 3ab কিটা লাগি স্যার এখন প্রশ্নটা এটা মনে রাখা লাগে একটা টেকনিক আছে যদি প্রথমত যে a মাইনাস b হোল স্কয়ার স্কয়ার যদি একটা থাকে তাহলে এখানে হইব মাস্ট 4b আর যদি স্কয়ার দুইটা থাকে যেমন আমি যদি ও কই a স্কয়ার প্লাস b স্কয়ার যদি কই তাহলে মাস্ট বি কেন 4ab না ইয়া 2ab আবার হয়ে দিলাম যদি এখানে একটা স্কয়ার থাকে মনে রাখার টেকনিক যদি একটা স্কয়ার থাকে 4ab আবার দুইটা স্কয়ার যদি থাকে তাহলে 2ab ও কথা যদি মনে রাখো তাহলে যে কোনো কপার পায় মানে বেরা রাখতে না 2ab না 4ab এরপরে দেওয়া আছে দেখো a প্লাস b ইকুয়াল টু 4 a প্লাস b ইকুয়াল টু a প্লাস b কত করে 4 স্কয়ার মাইনাস 4 ইনটু কত 2 তো এটা আমরা সহজ সাইজের আমরা জানি কত 16 মাইনাস সাইজ গুলো কত সাইজ গুলো লাগে 8 তাই আমি 16 থেকে 8 বাদ দিলে এটা তো আর সহজ হিসাব না পাবো 8 দিস ইজ ইওর आंसर ও নিয়মের ভিতরে যত বীজগাণিতিক রাশি আছে সবগুলো ও নিয়মের ভিতরে পাবো এলা তোমরা ও বীজগাণিতিক রাশি যা আছে সবগুলো কইলে এরপরে আমরা ফর্মুলা গিয়া বৃত্ত ফর্মুলা বীজগাণিতিক রাশি আর যা যা অধ্যায় আছে যেমন আমরা ফর্মুলা গিয়া ব্যবহারিক জ্যামিতি আছে কিছু জ্যামিতি আছে জ্যামিতির নিয়মটা কিছু দেখা দিমু আসলে বৃত্ত আছে বৃত্তটা দেখাবে আচ্ছা একটা প্রশ্ন আছে ধরো একটা বৃত্তের দিয়ে একটি বৃত্তের মধ্য দিয়ে কয়টি স্পর্শক আঁকা সম্ভব এটা আইপিকার একটি বৃত্তের মধ্যে দিয়ে কয়টি আঁকা বৃত্ত দিয়ে স্পর্শ কয়টি আঁকা যায় একটা বৃত্তের মাঝে কয়টা স্পর্শক হবে বৃত্ত দিয়ে যদি যায় তাহলে একটা স্পর্শক হবে এটা আবার সংক্ষিপ্ত প্রশ্ন সব সময় হয় একটি বৃত্তের মধ্যে দিয়ে কয়টি স্পর্শক আঁকা সম্ভব এটা হলো একটা আর এখন যদি পরীক্ষার সময় একটি পরিসীমা দেওয়া আছে আবার কয়টা প্রশ্ন একটি পরিসীমা দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে কি আঁকা সম্ভব একটা পরিসীমা দেওয়া আছে কিটা আঁকা সম্ভব এটা অবশ্যই বর্গ আঁকা সম্ভব কিটা আঁকা সম্ভব বর্গ আঁকা সম্ভব এরপরে দেখো এরপর আমরা পড়বো ওখানে লগিয়া যে বিষয়টা পড়বো এটা পরীক্ষার প্রশ্ন আইব এটা আমার আইব বেশি বেশি আইব যেমন লগিয়া 9.1 আর 9.2 এই প্রশ্নটা কি প্রশ্ন এবারে এখান থেকে পাঁচটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে পাঁচটা প্রশ্ন আইব এখান থেকে 9.1 আর 9.2 পাঁচটা এমসিকিউ কমন পড়বো তো আমি ওই সাইড টাইপের নিয়ম দেখাইমু সাইড টাইপের মধ্যে যে কোনো একটি মধ্যে আইব যেমন প্রথম টাইপ নাম্বার 1 টাইপ নাম্বার 1 হইল গিয়া তোমার দেওয়া আছে ধরো আমরা দেওয়া থাকবো যে কোনো একটা চিত্র দেওয়া থাকবো চিত্র থেকে একটা হইতে পারে হইলো টাইপ নাম্বার 1 এখানে আমরা ধরো দেখলাম এ বি সি তোমার চেয়ে মতো ধরবাই ধরো সি বি ডি যে কোনোটা ধরবা কোনো সমস্যা নাই তোমার নামেরও করে দিতে পারো সমস্যা নাই অনলি তোমার আমরা যে কোনো একটা রাশির মান দিয়ে দিচ্ছি ধরো আমরা যদি হয় যে কোণ এ বি সি কোণ এ বি সি দেখো কোণ এ বি সি কারণ কিন্তু বি কোণ হলো 90 ডিগ্রি বি কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি বি কোণ কত ডিগ্রি কোণ এ বি সি সমান সমান যদি 90 ডিগ্রি হয় কিটা হইছে কোণ এ বি সি হইলো কি 90 ডিগ্রি আর প্রশ্ন হইলো গিয়া যে এ বি সি সমান সমান দেওয়া আছে 1 আর এসি সমান সমান দেওয়া আছে হইলো গিয়া 2 হলে প্রশ্নটা বুঝো রুট ওভার কোণ এ বি সি সমান 90 ডিগ্রি বি সি সমান 1 এসি সমান 2 হলে এসি সমান কি তাহলে 2 হলে আমরা কইছে এ বি এর মান নির্ণয় করো এ বি এর মান নির্ণয় করো যেমন সহজ এই অঙ্ক খুব কমন অঙ্ক পার্টিকুলার একবারে সহজ যেমন এটা আসলে কি তার এইটা একটা ত্রিভুজ এটা কিটা সমকোণী ত্রিভুজ এটা কিটা সমকোণী ত্রিভুজ কিটা এটা একটা সমকোণী ত্রিভুজ তো আমরা একটা এখন আমার গুরু আছে লাগে পিথাগোরাস তো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি জানি পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বিষয়টা বুঝছো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি কিটা অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ওরা সহজভাবে বুঝিয়ে দেই আবার কয়ে দিলাম তো অতিভুজ স্কয়ার ইকুয়াল টু
লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বা সহজ। দেখো আমরা দিলে কি অতিভুজটা কিটা এসি, এসি স্কয়ার ইকুয়াল টু লম্ব বলতে এবি বুঝাইছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বলতে বিসি স্কয়ার। তো এখানে আমরা মান দেওয়া আছে কিন্তু বিসি মান দেওয়া আছে 1 আর এসি মান দেওয়া আছে 2, তারপর 2 বললাম 2 স্কয়ার ইকুয়াল টু আমরা মান করতাম কি তার এবি মান এ বি হোল স্কয়ার, এরপর কিটা এরপর প্লাস বিসি স্কয়ার মান কত বিসি স্কয়ার মান 1, তখন সাইজের দুই এক দুই কত সাইন ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস 1। আর যেটা উপরে যদি স্কয়ার দেই 1 এর উপরে স্কয়ার দেয় 1 উপরে 500 কোটি যদি দেই উত্তর 1। এটা একটা মজার বিষয়, যদি তুমি 1 এর উপরে যদি আমি 500 কোটি দেই উত্তরটা কত আইব 1। আবার 100 এর উপরে যদি আমরা জিরোটা দেই তাহলে কত আইব উত্তর 1। 100 এর উপরে যদি জিরো দেই উত্তর 1, আবার 100 যদি আমি 1 এর উপরে দেই ওই উত্তর 1। বুঝছো, আমি আবার হয়ে দিলাম। এটা একটা মজার বিষয় যে কোন সংখ্যা ধরে 100 আছে, 100 এর উপরে আমি যদি জিরো দেই উত্তর কিন্তু 1। এটা লগের নিয়ম অনুযায়ী যে কোন সংখ্যার উপরে যদি জিরো থাকে উত্তর আইব কত 1। আবার যদি এটা চেঞ্জ করি আমি যদি 1 এর উপরে 100 দেই তাহলে উত্তরটা আইব কত ওই 1। বিষয়টা কিন্তু মজার আছে। 100 এর উপরে যদি আমি জিরো দেই উত্তর 1, আর আবার 1 যদি 100 এর উপরে দেই উত্তর 1। বিষয়টা কিন্তু বানাটাকে ফলো করে মজার আছে। এরপরে দেখো যে ইনো আছে প্লাস, আমরা যদি সাইড চেঞ্জ করি 4 - 1 ইকুয়াল টু এ বি হোল স্কয়ার। বিষয়টা উচ্চ আছে প্লাস, সাইডে লিখব মাইনাস, ইনো আছে কি দা প্লাস, এই সাইডে লিখব মাইনাস। তার মানে লিখতে পারি কি দা এখানে 2 একটু খাটি নাই। দেখো এ বি স্কয়ার ইকুয়াল টু দাঁড়াইলো কত এ বি স্কয়ার ইকুয়াল টু দাঁড়াইলো 4 - 1 মানে কি দা 3 স্কয়ার বাদা কি তাহলে এই ইসলাম একটু আগে স্কয়ার বাদা ঠিক ইসলাম √ হয়। তো এ বি সমান সমান কত √3, ওটাও তোমার আচ্ছা। তো এটার মান কত পাইছি আমরা 2, এটার মান 1, এটার মান √3। ওখানে আমরা যদি দেখো আমরা যদি এখান থেকে আরো অনেক প্রশ্ন আছে, দেখো অনেক প্রশ্ন আছে, আমরা তো মান বা করেছি ঠিক আছে। তো এর থেকে অনেক প্রশ্ন আছে, যেমন 10 এর মান কত 10 থিটা এর মান যদি কোণ ধরি আমি সি কোণ যদি 10 এর মান কত sin এর মান কত 10 মানে কি দা বিষয়টা বুঝো 10 মানে কি দা 10 মানে লগা লম্ব বাই ভূমি, 10 মানে লম্ব বাই ভূমি। sin মানে কি দা লতি বুতি লবু, তিনটা জিনিস লতি বুতি লবু, লতি বুতি লবু। sin মানে লতি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। 10 মানে কি দা লম্ব বাই ভূমি, 10 মানে কি দা লম্ব বাই ভূমি। আর sin মানে কি দা লম্ব বাই লতি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। দেখো এখানে লম্বর মান কত লম্বর মান √3, ভূমির মান কত 1, তো 1 তো আর লেখা না, এটার মান √3। বিষয়টা বুঝছো নি, লম্বর মান √3 আর ভূমির মান 1 নিচে লেখা লাগে না, লাগে এটার মান √3। আর সাইনের মান কত আমরা সাইন জানি কি দা লম্ব বাই অতিভুজ, সাইন জানি কি দা লম্ব বাই অতিভুজ, লম্ব কত √3 আর অতিভুজ কত লম্ব হইলো যদি √3 লম্ব হইলো √3 আর অতিভুজ হইলো 2, লম্ব হইলো √3 অতিভুজ হইলো 2। দিস ইজ ইওর আনসার। তো এগুলো এখানে প্রশ্ন 100% থাকবো, এগুলো থেকে প্রশ্ন বেশি হয়। তো আমরা বাদের টাইপ আমরা যাইলাম, বাদের টাইপ অঙ্ক দেবো। এরপরে টাইপ ত্রিকোণমিতি যা আছে সবগুলো আমরা শিখবো। এখন ত্রিকোণমিতি নিয়ে কোনো সমস্যা থাকতো না, ত্রিকোণমিতি থেকে 100% প্রশ্ন আসবে, ফার্স্টটা প্রশ্ন আসবে ত্রিকোণমিতি থেকে। তো ত্রিকোণমিতির যত অঙ্ক আছে সবগুলো যেমন 2 নম্বর টাইপ যেটা আছে টাইপ নাম্বার 2 চিত্র থাকে বলে আমাদের একটা চিত্র দিয়ে একটা আইব শিওর। ত্রিকোণমিতির যদি কোনো প্রশ্ন হয় তাহলে চিত্র দিয়ে থাকবে একটা প্রশ্ন করে শিওর। আর 2 নম্বর দেওয়াটা মনে থাকে sin থিটা সমান মানে একটু আগে আমি শিখছি sin থিটা সমান যদি থাকে 1/2 হলে tan থিটা এর মান কত। এই প্রশ্নটা আইলে এই প্রশ্ন 2 লাগান পাওয়া যায় tan থিটা এর মান কত। এখন আমরা জানি sin সমান কিটা প্রশ্নটা বলবো sin থিটা = 1/2 হলে tan থিটা এর মান নির্ণয় করো বা এর মান কত। এখানে আমাদের প্রশ্ন হলো গিয়া আমরা আগে জানতাম সাইনটা আসলে কিটা, সাইন মানেটা কিটা। সাইন মানে হলো গিয়া আমি একটু আগে একটা জিনিস তোমরা একটু লক্ষ্য নিলে ওটা আমাদের ওই জিনিসটা কি লতি বুতি আর লবু, ওই জিনিসটা সব সময় শিখবে। ল দি লম্ব তি দি অতিভুজ, আর বুদি ভূমি তি দি লগা অতিভুজ, আর ল দি লম্ব বুদি ল ভূমি, লম্ব বাই ভূমি। তো এখানে আমাদের এই তিনটা যদি পারো তাহলে তুমি 6টা পারবা। যেমন প্রথমটা হলো সাইন, এরপর ওটা হলো কস, এরপর ওটা কিটা এরপর ওটা হলো tan। আবার ওখানে যদি আমি আর কই তিনটা আমরা পারলাম, আরো তিনটা কিলাম পারতাম স্যার, আরো তিনটা হলো ওটার বিপরীতটা কিটা, বিপরীতটা চিন্তা করবা। সাইনের বিপরীতটা সাইনের বিপরীত হলো sec,
আর cos-এর বিপরীত sin হলো গিয়া cosec, আর হলো গিয়া sec, আর হলো গিয়া tan না এটা সরি cot। হয়তো তুমি পারবা, প্রথম তিনটা পারলে বাকি তিনটা পারবা। sin এর বিপরীত হলো গিয়া cosec, cos-এর বিপরীত হলো গিয়া sec, tan এর বিপরীত হলো গিয়া cot। বিষয়টা বুঝছো? আমি আবার হয়ে দিলাম। এইগুলা তোমার মনে রাখা একবারে সহজ জিনিস, মনে রাখাটা একবারে সহজ জিনিস। যেমন হলো গিয়া লতি পুতি লবু, লতি পুতি লবু, ল দিয়ে হলো লম্ব, তি দিয়ে হলো অতিভুজ। লতি বাই লম্ব বাই অতিভুজ মানে কি সাইন, আর ভূমি বাই অতিভুজ মানে কস, আর লম্ব বাই ভূমি হলো গিয়া টেন। আর এগুলার বিপরীত যে সংখ্যা থাকে এটা হলো গিয়া, বিপরীত যে রাশি থাকে এটা হলো গিয়া সাইনের বিপরীত হবে কোসেক, কোসের বিপরীত হলো গিয়া সেক, আর টেনের বিপরীত হলো গিয়া কট। তখন আমরা যদি অঙ্কটা করি আমরা জানি সাইন মানে কিটা লম্ব বাই অতিভুজ, সাইন মানে কিটা লম্ব বাই। আমরা একটা চিত্র আঁকবো সমকোণী ত্রিভুজ, তাহলে এটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। তো সমকোণী ত্রিভুজ যদি আঁকি তাহলে লম্ব বাই কিটা পাচ্ছি লম্ব বাই অতিভুজ, লম্ব 1, অতিভুজ কত হইব, অতিভুজ মাস্ট হইব 2, লম্ব বাই অতিভুজ। দেখো এটা লিখলাম 2 1 আর এখানে লিখলাম 2, এটা হলো গিয়া লম্ব, এটা হলো গিয়া অতিভুজ এ বি সি। ঠিক আছে পাইলাম? এটা এ বি হলো গিয়া 1, এসি হলো গিয়া 2, আর বিসি এর মান কত, বিসি টা কিটা আসলে বিসি টা ভূমির সাথে আছে না, এটা হলো গিয়া ভূমি, ভূমির সাথে যে মানটা হবে এটা তো ভূমি, বুঝরাইও যে ভূমির সাথে মানে মাটির স্পর্শ করলে এটা হলো গিয়া ভূমি। এটার মান হইব গিয়া বিসি স্কয়ার, ডাইরেক্ট লিখলাম বিসি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মাইনাস মাইনাস হইব এবি স্কয়ার। এটা হলো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা লিখছি বিসি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। তে এখানে আমরা যদি এসি স্কয়ার মানে 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার 4 মাইনাস 1, তো বিসি হোল স্কয়ার, বিসি স্কয়ার তে বিসি স্কয়ার ইকুয়াল টু 3 থাকে, আর স্কয়ার রুট ওভার যদি আমি স্কয়ার ওভার যদি রুট লিখি তাহলে রুট ওভার 3। এবার ইজি জিনিস আবার হয়ে দিলাম, যদি আমি স্কয়ার ওভার কিটা লিখি রুট লিখি তাহলে রুট 3 দাঁড়াইব। স্কয়ার ওভার কিটা লেখা যায়, রুট লেখা যায়। আবার মনে রাখো স্কয়ার ওভার কিটা লেখা যায়, রুট লেখা যায়। এক ক্লাস করবা সবটি কমন, যত ধরনের অঙ্ক আছে সবটি করে দিলাম, মানে এক ক্লাস করবা এই ক্লাসের ভিতরে তোমার যত ধরনের অঙ্ক সমস্যা আছে সব সমস্যা করে সমাধান করে দিলাম। এরপরে দেখো, এরপরে যে অঙ্ক আছে এই অঙ্ক বুঝছো অবশ্যই। এরপরের অঙ্কটা দেখো, এরপরের যে অঙ্কটা একটা মিনিট, এরপরের যে অঙ্কটা, এরপরের অঙ্কটা হলো গিয়া একটু আগে শিখাইছি এটা। আচ্ছা এরপরে একটা অঙ্ক দিছে, এরপরে প্রশ্ন বোর্ড পরে প্রশ্ন, এরপরে প্রশ্নটা 1 মাইনাস 10 স্কয়ার 60 ডিগ্রি। প্রশ্নটা লিখি একটু, 1 টাইপ নাম্বার 3 দেখো, টাইপ নাম্বার 3 1 মাইনাস 10 স্কয়ার 1 মাইনাস 10 স্কয়ার 1 প্লাস sin স্কয়ার এটা দিবা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। প্রশ্নটা লিখো তোমরা খাতার মধ্যে, প্রশ্নটা লিখো, প্রশ্নটা আমি লিখলে আগে। এরপর হলো গিয়া প্লাস 2 sin স্কয়ার 60 ডিগ্রি হইলো প্রশ্ন। প্রশ্নটা হইছে এটার মান কত, এর মান কত। দেখো প্রশ্নটা লেখা হইছে কিটা 1 মাইনাস 10 স্কয়ার ইকুয়াল 1 মাইনাস 10 স্কয়ার 60 ডিগ্রি দিছে, আবার তাহলে দিছে 1 প্লাস sin স্কয়ার 60 ডিগ্রি প্লাস 2 sin স্কয়ার 60 ডিগ্রি। অন তোমরা কোন মানটা জানতে হবে মাস্ট কি, এগুলা তোমার মাস্ট বলে মুখস্থ আপাতত লাগে তোমরা এগুলা মুখস্থ করতে হবে। যে মানটা বা করার নিয়মটা আমার একটা ভিডিও দেখা দিবে, যে sin নেওয়ার মান কিলা বা cos এর মান কিলা 60 ডিগ্রির মান কিলা। প্রথমত আমরা আপাতত লাগে আমরা মানটা মুখস্থ রাখবো। যেমন sin 60 ডিগ্রি মানে হলো গিয়া, sin 60 ডিগ্রি মানে হলো গিয়া √3/2, আর tan 60 ডিগ্রি মানে হলো গিয়া √3। বিষয়টা মনে রাখো, tan 60 ডিগ্রি মানে হলো গিয়া √3। দেখো এবার যদি আমি লিখি 1 মাইনাস এখানে 10 স্কয়ার মান আমরা একটু আগে লিখছি √3 হোল স্কয়ার। দেখো tan 60 ডিগ্রি মান √3 হোল স্কয়ার, আবার লিখছি প্লাস √3/2 হোল স্কয়ার প্লাস 2 sin স্কয়ার, সরি sin স্কয়ার না লিখে ডাইরেক্ট মান লিখলে sin স্কয়ার মান কত ইনটু √3/2 হোল স্কয়ার। বিষয়টা কি বুঝছো নি? বিষয়টা হলো গিয়া জাস্ট আমি ডিগ্রির মানগুলো বলছি, sin 60 ডিগ্রি মান বলছি tan 60 ডিগ্রি
জাস্ট মানটা বই দিচ্ছি কারণ মানটা বানিয়ে দেখো তারপরে কি হয়েছে এরপরে দেখো যদি আমি রুটিয়ার স্কয়ার কাটি রুটিয়ার স্কয়ার কাটলে কত হইব 1 মাইনাস 3 আর নিচে হইব 1 প্লাস 4/3 দেখো এখানে যদি রুটিয়ার স্কয়ার কাটা থাকে 3 থাকবো আর 2 একে 2 দুগুণা কত 5 প্লাস দেখো এখানে হইব 2 আর 2 নাই সরি এখানে লগা 2 একে 2 দুগুণা 5 আর রুটিয়ার স্কয়ার কাটলে 3 ইনটু লগা 2 ও যে 2 আছে 2টা অলরেডি ঘুরাইব এরপরে দেখো উপরে আছে কত 1 মাইনাস 3 1 মাইনাস 3 মানে কত 2 1 মাইনাস 2 মানে কত 1 মাইনাস 2 লিখলাম কত আছে আমরা মাইনাস 2 আর নিচে লসাগু দেখো 1 প্লাস 3/4 1 প্লাস 3/4 1 প্লাস 3/4 আমি যদি লসাগু করি এটার চিহ্নটাও নইব আমি যদি লসাগু করি তো লসাগুটা কত হইব যে 3/4 3 কত 4 তে লসাগুটা হইব এখানে লসাগু হইব 4 4 যদি মানে লসাগু থাকে কারণ তোরে কোনো সংখ্যা আছে নি যেমন মনে আছে 1 যদি ইলা ধরনের কোনো সংখ্যা থাকে তাহলে এটার লগে ডাইরেক্ট এটা গুণ হয় 4 একে কত 4 লিখলাম 4 একে 4 প্লাস চিহ্ন কিটা প্লাস তখন দেখো এটার লগে যদি এই সংখ্যা ভাগ করি তাহলে 1 হইব 1 এর লগে আমরা ডাইরেক্টলি 3 গুণ করব এটা আমরা ধরো ভগ্নাংশ নিয়ম অনুযায়ী এটার সাথে এটা কি হয় ভাগ হয় 4 এর সাথে 4 যদি ভাগ করি 1 হইব আর 1 এর লগে 3 যদি গুণ করি 3 এরপরে দেখো এরপরে আছে প্লাস এখানে প্লাস আছে 2 ইনটু 3 2 ইনটু 3 মানে কত 6 আর একটা কাজ করতে পারো যে 2 এর লগে যদি ওটা কাটি নেব 2 তে 3/2 ধরো এর লগে 3/2 এরপরে দেখো ইনো আমি যদি লিখি উপরে আছে -2 তাহলে আছে কত 4 প্লাস 3 7 7/4 প্লাস 3/2 এরপরে দেখো এরপরের অংশটা করা সহজ এরপরের অংশটা দেখো একটু ফলো করো এরপরের অংশ হলো গিয়া যদি নিচের সংখ্যা উপরে যায় ঠাম বলছে তো টাইম কোন টাইম বলছে তো 96 মিনিট আচ্ছা এরপরের অংশটা দেখো এরপরের অংশটা কি -2 যদি আচ্ছা দেখো -2 ইনটু যদি আমরা ভাগের সময় আবার হয়ে দিলাম ভাগের সময় যদি আমরা গুণ করা যায় তাহলে উপরেরটা নিচেটা উঠে আবার হয়ে দিলাম ভাগের সময় যদি গুণ করি তাহলে ভগ্নাংশটা নিচের যে ভগ্নাংশ থাকবো ভগ্নাংশটা চেঞ্জ হইব মানে বিপরীতকরণ হইব আবার হয়ে দিলাম দেখো এটা কি দিব উপরে হইব 4 তাহলে হইব 7 প্লাস 3/2 তখন দেখো এটার লগে যদি এটা গুণ করি -8/7 প্লাস 3/2 আর যদি এটা লসাগু করি এটা লসাগু তো 14 7 আর 2 এর যদি লসাগু করি তাহলে হইব 14 14 এর মাঝে 7 যায় দুইবার 16 হইব 14 এর মাঝে 7 14 এর মাঝে যদি আমি 7 ভাগ করি তাহলে কত হইব 2 হইব আর 2 এর লগে যদি আমি 2 গুণ করি তাহলে অবশ্যই 8 হইব সরি 8 এর লগে যদি 2 গুণ করি 16 হইব এরপর হলো প্লাস দেখো আমি 2 দিয়া যদি আমি 14 এর ভাগ করি হইব 7 2 দিয়া 14 এর যদি ভাগ করি হইব কত 7 আর 7 এর সাথে যদি আমি 7 গুণ করি তাহলে হইব 21 3 সাথে 21 এরপর হলো গিয়া তাহলে হইব 14 আর আমি যদি এখানে 16 থেকে আমি 21 বাদ দিলে থাকে কত 16 থেকে 21 বাদ দিলে থাকবে 5 5 খানে লাগছে কারণ এখানে মাইনাসটা ছোট আর প্লাসটা বড় ওটা হলো आंसर একটু লম্বা অঙ্ক গেছে কিন্তু এটা ইম্পর্টেন্ট অঙ্ক এটা আসার সম্ভাবনা খুব বেশি এরপরের অঙ্ক দেখো এরপরের অঙ্ক আরো সহজ এরপরে একটা অঙ্ক দেখো আইছে এরপরে অঙ্কটা আইছে ফোনটা দেখো সাইন টাইপ নাম্বার 4 sin theta x by y sin theta x by y হলে cos theta এর মান কত আগের অঙ্ক এটা তুমি পারবা মান কত এবারে সহজ দেখো কইছে sin theta x by y হলে cos theta এর মান কত এখানে sin মানে আমরা জানি কি sin মানে আমরা কি জানি আগে কি sin মানে কি জানি লতি লম্বাই অতিভুজ sin মানে কি লম্বাই অতিভুজ sin মানে কি লম্বাই অতিভুজ আবার sin মানে কি লম্বাই অতিভুজ sin মানে কি লম্বাই অতিভুজ sin মানে হলো গিয়া লম্বাই অতিভুজ আগে অনেকটা সমকোণী ত্রিভুজ আঁকিবা সমকোণী ত্রিভুজ লম্বাই অতিভুজ হইছে না নি লম্বাই অতিভুজ যদি হয়
লম্ব হইল এক্স আর অতিভুজ হইল গিয়া ওয়াই। লম্ব কত এক্স, অতিভুজ হইল ওয়াই। কারণ আমরা মানব করতাম কি এ বি সি, আমরা করতাম সি আগের অঙ্ক লেখান। আমরা যদি আগের অঙ্ক লাগে বি সি রুট ওভার ডিরেক্টলি লিখে দিলাম বি সি সমান সমান রুট ওভার দিয়ে লিখলাম আমরা কি এ সি স্কয়ার মাইনাস এ বি স্কয়ার। যদি আমি লিখি কেন কত হইব রুট ওভার এসির মান কত, এসির মান আমরা লিখছি হলো গিয়া ওয়াই স্কয়ার আর এবির মান কত এক্স স্কয়ার। তো পাইলাম কিটা বিসির মান পাইলাম গিয়া ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। আমরা লিখতাম পারি কিটা আমরা জানি কিটা মান করতাম হচ্ছে cos, cos মানে কিটা cos মানে লতি বুতি বুতি ভূমি বাই অতিভুজ। ভূমির মান কত, ভূমির মান হলো গিয়া রুট ওভার ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। আবার দিকে কয় দিলাম জিনিসটা দেখো cos মানে কিটা হচ্ছে sin থিটা এক্স বাই ওয়াই হলে cos থিটা এর মান নির্ণয় করো। যদি ইলাল প্রশ্ন হয় তাহলে সাইনের মান কত এক্স, সাইনের মান হলো গিয়া লতি লম্ব বাই অতিভুজ, লম্ব আছে এক্স আর অতিভুজ আছে ওয়াই। এটি এখন ইজি জিনিস আর আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী বইছি। এরপরে দেখো তারপরে আমরা যদি লিখি cos থিটা ইকুয়াল টু আমরা কি জানি লতি বুতি ভূমি বাই অতিভুজ। ভূমি কত, ভূমি হলো গিয়া রুট ওভার ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার আর লতি বুতি ভূমি বাই অতিভুজ, অতিভুজ কত ওয়াই। ইজ ইয়োর আনসার। এইভাবে যদি অঙ্ক করো সবগুলো অঙ্ক করো তাহলে অবশ্যই করবা। আর যা অঙ্ক করে সবগুলো আবার রিপিট করবা, একবার না দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার। ড্রিঙ্কস মনে অবশ্যই রয়েছে। আর রেস্ট না টু পাইলে এগারো নম্বর অধ্যায় 13 নম্বর অধ্যায় আছে, 11 নম্বর অধ্যায় 13 নম্বর অধ্যায় আছে। আচ্ছা এখন আমরা একটু পরিমিতি আমরা যে বিষয় আছে এরপরে আমরা পরিমিতি ও যে টাইপ দিছি ও টাইপের ভিতরে ও টাইপের নিয়মে যা আছে সবগুলো অঙ্ক করবাই আর একটার পর একটা রিপিট করবো। আমি সাইটার নিয়ম দিচ্ছি, সাইডের নিয়ম আমি পড়বাই, সাইডের নিয়মের ভিতরে কিন্তু একটা অঙ্ক আইব। আমি কই না ডিরেক্টলি যে আমার অঙ্ক আইব শিওর, আমি এটা গ্যারান্টি দিলাম কিন্তু ও নিয়মের ভিতরে কেন একেবারে শিওর 1000% শিওর ও নিয়মের ভিতরে অঙ্ক থাকবে। এরপরে আমরা এখন মৌলিক পরিমিতি, পরিমিতির মাঝে কয়েকটা পার্ট আছে যে প্রথম পার্টে 2-3টা সূত্র আছে এগুলো তুমি পারলে অবশ্যই অঙ্ক করবে। প্রথম পার্টে একটা অঙ্ক এটা আইব শিওর। পরিমিতি টিভিটা গ্যারান্টি নেই, স্ক্রিনশট দিয়ে রাখবেন আমি এই অঙ্ক কইছি আইব মানে আইব। দেখো একটা অঙ্ক দিলাম পরিমিতির মাঝে, পরিমিতির মাঝে একটা অঙ্ক আছে যে পরিমিতির অঙ্কটা বেশি হয়। পরিমিতির একটা অঙ্ক আছে এই অঙ্কটা খুব বেশি হয়। পরিমিতির অঙ্ক দেখো যায় পরিমিতির যে অঙ্ক, পরিমিতির আখি মেইনলি এটা পরিমিতির যা পার্ট আছে 16.1 16.2 16.3 16.4 এগুলো সবগুলো সূত্র মুখস্থ করবে। যদি সূত্র মুখস্থ করো তাহলে একটা অঙ্ক একবার শিওর, দুইটা অঙ্ক শিওর আর গ্যারান্টি দিলাম। সূত্র যদি মুখস্থ করো তাহলে অবশ্যই তুমি পারবে 100%। যদি সূত্র মুখস্থ করতে পারো তাহলে অবশ্যই অঙ্ক কমন পাইবে এবারে 100% দিলাম। আচ্ছা ওকে, এরপরে আমরা বললাম যে পরিমিতি। দেখো পরিমিতির প্রথম সূত্র যেটা আছে যে একটা অনেক একটা জিনিস আগে বুঝো। আচ্ছা ওই যে জিনিসটা দেখো এই জিনিসটা দেখে একটা সমবাহু ত্রিভুজ আছে, এটা কি অবশ্যই এটা সমবাহু ত্রিভুজ। কিন্তু এটা সমবাহু ত্রিভুজ। এখন সমবাহু ত্রিভুজ বলতে কিটা বোঝায় যেটা তিনটা বাহু সমান তারা সমবাহু ত্রিভুজ বলে। আবার কয়ে দিলাম যে বাহুর তিনটা বাহু সমান, যে ত্রিভুজের তিনটা বাহু সমান তারা হয় সমবাহু ত্রিভুজ। তো তিনটা বাহু সমান কিটা যেখানে আমি যদি ধরি ধরো পি কিউ আর তাহলে দেখা যায় কেন পি কিউ সমান সমান পি আর সমান সমান কিউ আর, মানে তিনটা বাহু সমান। তো পি আর সমান সমান কিউ আর, তিনটা বাহু কিটা সমান। যদি তিনটা বাহু সমান থাকে তাইলে এটার সূত্র থাকে কিটা, যদি তিনটা বাহু সমান থাকে তাহলে এটার সূত্র হইল গিয়া √3/4 স্কয়ার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কিটা √3/4 স্কয়ার। এটা থেকে প্রশ্ন আইব শিওর, যা করে 100% হোগি এটা থেকে প্রশ্ন থাকবো √3/4 স্কয়ার। সূত্রটা ভালো লাগে মুখস্থ ভাই, সূত্রটা কি দাও ভাই বালা করি মুখস্থ করে নিলি ভাই। এই সূত্র যদি পড়ো তাহলে 1 মার্ক তুমি পারছো। তোমার মানে কোন নম্বর প্রশ্ন তো থাকতে পারে 100% শিওর। যেমন √3/4 স্কয়ার, √3/4 স্কয়ার। আবার কইলাম √3/4 স্কয়ার। একটা শিখো সমস্যা নেই, একটা শিখো কিন্তু বাড়াটি শিখো, যাই না শিখো বুঝা শিখো। যেমন √3/4 স্কয়ার এটা কিটা এটা সমবাহু ত্রিভুজের সূত্র। সমবাহু ত্রিভুজের কিটা সূত্র। এই সূত্র মানে দেখো এটা আসলে কিটা, এটা আসলে একটা সমান সমান বাহুর দৈর্ঘ্য, এটা কিটা সমান সমান বাহুর দৈর্ঘ্য। ওখানে যদি প্রশ্ন পরীক্ষার প্রশ্ন আসে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 60 সেন্টিমিটার 60 মিটার 60 মিটার হোক 60 সেন্টিমিটার হোক ইঞ্চি হোক কোনো সমস্যা নাই। যেটা দেওয়া আছে সমান সমান বাহুর দৈর্ঘ্য যদি দেয়
6 মিটার। আবার প্রশ্নটা করি, সমান সমান বাহুর দৈর্ঘ্য যদি 6 মিটার দেয় তাহলে উত্তরটা আসলে কত হবে? দেখো একটা সমবাহু ত্রিভুজের অমরা হইতে পারে, মানে একটা চিত্র দিয়ে হইতে পারে, চিত্র ছাড়া হইতে পারে। সমান সমান বাহুর দৈর্ঘ্য কত? সমান সমান বাহুর দৈর্ঘ্য আমরা দিছি 6। সমান সমান বাহুর দৈর্ঘ্য কি দিছি 6, মানে ইনো 6 আছে, এর মানে অন্য 6, ইনের মাঝে অন্য 6, মানে তিনটা 6। এক কথায় তিনটার মান 6, মানে তিনটা বাহু আছে, তিনটার মান 6 দেব। যদি তিনটার মান 6 হয় তাহলে আমরা কি না ই এ বলতে কি বুঝাইছি? এ বলতে আমরা ওটা বুঝাইছি, এ বলতে কারণটা সমান সমান বাহুর দৈর্ঘ্য। এ বলতে কি দা সমান সমান বাহুর দৈর্ঘ্য। তো √3/4 স্কয়ার মান আমরা কত লাগছি? স্কয়ার মান আমরা লাগছি 6। স্কয়ার মান কত লাগছি? স্কয়ার মান লাগছে আমরা 6। স্কয়ার মান কত লাগছি? স্কয়ার মান লাগছে আমরা 6। তো স্কয়ার মান যদি 6 হয় তাহলে আমরা ইনটু লিখবো 4 স্কয়ার। দেখো 4 স্কয়ার আমরা আবার জানি এ মানে কি দা সমান সমান বাহুর দৈর্ঘ্য। এ মানে কি দা জানি সমান সমান বাহুর দৈর্ঘ্য। এ মানে কি দা সমান সমান বাহুর দৈর্ঘ্য। আবার হয়ে যাবে এ মানে কি দা সমান সমান বাহুর দৈর্ঘ্য। এখানে দেওয়া আছে আমরা কত লাগছি 6। তারা 6 যোগ 5 যোগ এটা কোনো বিষয় না, 10 যোগ কোনো সমস্যা নেই। আমরা যদি যে মানটা আছে যেমন এর মান হলো সমান সমান বাহুর দৈর্ঘ্য, আমরা এর জায়গা 6 যোগ 10 যোগ 20 যোগ কোনো সমস্যা নেই, আমরা ও মানটা পাই। আমরা যদি অন্য বয় ও মানটা দেখো এখানে সাইজের কত হয়? √3/4 সাইজ আমরা জানি 16। আর 16 যদি আমি ভাগ করি 6 দিই তাহলে কত হবে 6। এর উত্তর তাহলে 4/3 হলে তোমার আনসার। এই অঙ্কটা ইম্পর্টেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি। এটা আইতে পারে, এটা আইতে পারে না, এটা আইব 4/3। আবার কইলাম 4/3, আবার কি দেখালাম 4/3। এটা সূত্র কি দা √3/4 স্কয়ার, √3/4 স্কয়ার, √3/4 স্কয়ার। বিষয়টা বুঝছো? √3/4 স্কয়ার। তুমি বারবার প্র্যাকটিস করো। আমি কতবার হইছি? 10 বার হইছি। 10 বার তুমি কতবার কইছিস? 100%। আমি অঙ্ক করার সময় 10 বার হইছি অলরেডি। তুমি যদি 10 বার করো এমনি 100% তোমার কমন আসবে। আর 100% মুখস্থ হইবে এটা। এরপর এটা দেখো, এরপরের যে প্রশ্ন, এরপরের প্রশ্ন লিখে তোমরা আসলে ত্রিভুজের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কিটা পারো না? শিওর তুমি পারো না। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র লেখা হাফ ইনটু গুণ ভূমি উচ্চতা। এটা সমকোণী ত্রিভুজ আছে দেখো, ওরা সমকোণী আসলে আমি জানলাম যে আমি কিন্তু ইলাম না, এগুলা বৃত্ত আকারে দিয়ে দেয়, আমি দেখা দিব সমস্যা নাই। ওরা বৃত্তর ভিতরে দিয়ে দেয় এটা ত্রিভুজ। এরপরে হয় ওটা তুমি ওটার ক্ষেত্রফল মালুম করতে। আচ্ছা আপাতত আমরা ক্ষেত্রফল আগে ওটা শিখি, এরপর আমরা অন্যটা শিখি। দেখো আমরা কিটা পাইছি, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা কিটা সমকোণী ত্রিভুজ, এটা কিটা সমকোণী ত্রিভুজ। তা আমরা কই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা কিটা? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা হাফ ইনটু ভূমি পূরণ উচ্চতা। হাফ ইনটু ভূমি পূরণ উচ্চতা, ভূমি পূরণ উচ্চতা। এগুলো পড়লে তোমার কমন আইতো না এমন কোনো গ্যারান্টি নেই, এমন 100% কমন হবে। এগুলো যদি পড়ো এবার শিওর দিলাম, খালি সূত্রগুলো পড়ো, কমন আইবে কমন আইবে কমন আইবে, সব কমন আইবে। সূত্রগুলো বললো ফাঁস, তুমি তো সূত্রও পড়ো না। সূত্রগুলো পড়ো, একবার দুইবার তিনবার লেখো খাতার মাঝে, আবার প্র্যাকটিস করো, আবার লেখো, তেমন এমনি কমন আইব। এখানে কিন্তু দেখেছি ভাই আমরা বলছি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি দা? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি পূরণ উচ্চতা। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি দা? হাফ ইনটু ভূমি পূরণ উচ্চতা। তো হাফ ইনটু ভূমি পূরণ যদি উচ্চতা হয় তাহলে আমরা যদি একটা মান দিই, এটা লিখা একটা উচ্চতা ধরো ই যে লম্ব আছে এটা আমরা ধরি উচ্চতা হিসেবে, লম্ব ধরে কি হিসেবে উচ্চতা হিসেবে। উচ্চতা দিলাম আমি 8, এটা আনুমানিক মান দিছে। পরীক্ষার সময় 12 হইতে পারে, 14 হইতে 15 হইতে পারে। আর উচ্চতা এরপরে যে আমরা ভূমি ছিলাম লেখা 4। দেখো হাফ ইনটু উচ্চতা আমরা কত দিছি? উচ্চতা দিছি আমরা ভূমি কত দিছি 4 ইনটু উচ্চতা দিছি আমরা 8। তখন যদি আমি লিখি ওটা দিয়ে ওটা কাটি দিলে 2, আর 2 লগে যদি আমি 8 গুণ করি তাহলে হইব গিয়া 0। তাহলে অত বর্গ মিটার। আর জিনিস আছে সবসময় বর্গ মিটার হইব, ক্ষেত্রফলের সমস্যা অবশ্যই বর্গ মিটার। এরপরে দেখো রম্বস যেগুলো আইব, আমি 100% রম্বস যেগুলো দেখো, রম্বসর 4টা বাহু সমান কিন্তু দুইটা কোণ বেশ সমান আছে। 4টা বাহু সমান কিন্তু কোণ দুইটা বিপরীত ভাবে সমান। আবার কইলাম রম্বসের 4টা বাহু কিটা থাকে? সমান থাকে। 4টা বাহু সমান থাকে। এখন রম্বসের সূত্র কিটা? রম্বসের সূত্রটা হলো গিয়া, রম্বসের সূত্রটা এটা আয় পরীক্ষার প্রশ্ন। রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো, রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো। রম্বসের ক্ষেত্রফল যদি নির্ণয় করি এটার সূত্র হলো গিয়া হাফ d1 d2, হাফ d1 d2। আবার হয়ে দিলাম রম্বসের ক্ষেত্রফল সূত্র হলো গিয়া হাফ d1 d2। আবার হয়ে দিই রম্বসের ক্ষেত্রফল সূত্র হলো গিয়া হাফ d1 d2। ওগুলা যদি কমন ফর পাবা শিওর। আবার ভাইয়া রম্বসের ক্ষেত্রফল কি দেয়া? হাফ d1 d2। হাফ d1 যদি d2 হয় তাহলে আমরা যদি এখানে দুইটা কর্ণ আছে, ওইলে দুইটা কর্ণ ধরো a b c d, আমি ওই যদি কই দেন ও কর্ণটার মান দিছি আমি লেখা 16, এটা বড় কর্ণ। আর ক্ষুদ্র কর্ণ মানে বৃহত্তম কর্ণ মান দিছি 16, আর
ছোট যে কর্ণ এটার মান দিছি আমি লগা 6 ধরে একটা মান দিছি কি 16 একটা মান দিছি 6 আর ও কর্ণর বিডি কর্ণর মান দিছি 6 আর এসি কর্ণর মান দিছি 16 কোন যদি ইনো মান বই হাফ ইনটু d1 কত যদি বড়টা ধরি আমরা বিয়ারতে 16 ইনটু কত 6 তখন যদি কাটাকাটি করি কত 16 যদি আমি দিয়ে দাও এখানে 8 8 ইনটু 6 এর মানে কত 16 8 ইনটু 6 কত 48 পরে হলো গিয়া রম্বসের ক্ষেত্রফল সূত্র রম্বসের ক্ষেত্রফল সূত্রটা কি দা হাফ d1 d2 রম্বসের ক্ষেত্রফল সূত্র কি দা হাফ d1 d2 তুমি একবার শিওর আছে ও দুটো থেকে একটা প্রশ্ন কমন হওয়ার সম্ভাবনা আছে ওটা হইতে পারে না ওটা যে কোনো একটা হয় রম্বসের টাইপ আর নাইলে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র টাইপ ও ওটা দিয়ে অঙ্ক হওয়ার সম্ভাবনা খুব বেশি এরপরে দেখো এরপরে হলো গিয়া যেটা 16.1 আমরা এটা করছি গিয়া 16.1 এগুলো লেগে আছে 16.2 16.3 16.4 আছে আর আমরা যে পার্টটা বৃত্তর পার্টটা এটা থেকে 4টা প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে বৃত্তর যে পার্ট মানে যে 16.3 যে পার্টটা আছে এটা থেকে প্রশ্ন কমন হওয়ার সম্ভাবনা খুব বেশি যেমন আছে আচ্ছা 16.3 যেটা আছে বৃত্ত যেটা আছে এটার মাঝে কিছু সূত্র আছে সূত্রগুলো যদি পারো তুমি তাহলে অবশ্যই তুমি অঙ্ক পারবে যেমন বৃত্ত জিনিসটা আসলে বৃত্ত দেখো আমি বৃত্ত জিনিসটা থেকে অঙ্ক করাই বৃত্তর যে বিষয়টা আয় পরীক্ষা বেশি বৃত্ত থেকে যে প্রশ্নটা যেমন বৃত্তের পরিধি আসলে কি বৃত্তের পরিধি বৃত্তের পরিধি বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের পরিধি বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের পরিধিটা হলো 2 পাই আর এটা সূত্রটা মুখস্থ রাখবে বৃত্তের পরিধিটা 2 পাই আর আর বৃত্তের ব্যাসটা হলো 2 আর আর বৃত্তের ব্যাসার্ধ যেটা আর ব্যাস ব্যাসার্ধের অর্ধেক ব্যাসার্ধর অর্ধেকটা হলো ব্যাস হলো ব্যাসার্ধটা কি অর্ধেক মানে ব্যাস যদি দ্বিগুণ হয় ব্যাসার্ধ হলো 1 গুণ বিষয়টা বুঝছো ব্যাসটা হলো দ্বিগুণ আর ব্যাসার্ধ হলো 1 গুণ যদি কারো সাইড হয় এটা হলো 2 দেখো বৃত্তের পরিধি হলো 2 পাই আর বৃত্তের ব্যাস হলো 2 আর বৃত্তের ব্যাসার্ধ হলো আর আর আমি যদি লিখি বৃত্তের ক্ষেত্রফলটা বৃত্তের ক্ষেত্রফলটা হলো পাই আর স্কয়ার বৃত্তের ক্ষেত্রফলটা হলো পাই আর স্কয়ার বৃত্তের ক্ষেত্রফলটা কি দাও পাই আর স্কয়ার আর বৃত্তের ক্ষেত্রফল যদি পাই আর স্কয়ার হইয়া থাকে তাহলে আমরা দেখো যে কোনো অঙ্ক আমরা করতে আমরা সুবিধা দেব যেমন আমি যদি কই যে একটি বৃত্তের ব্যাস দেখো আমি একটা অঙ্ক করা দিই একটা অঙ্ক থেকে 3টা অঙ্ক করা দেব ধর একটি বৃত্তের অঙ্কটা লিখে লিবা একটি বৃত্তের ব্যাস 26 সেন্টিমিটার একটি বৃত্তের ব্যাস কত 26 সেন্টিমিটার হলে পরিধি ও ক্ষেত্রফল নির্ণয় করো বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল নির্ণয় করো ক্ষেত্রফল কত নির্ণয় করো ঠিক আছে একটি বৃত্তের ব্যাস কত তো একটানা ক্লাস হলে কিন্তু তোমরা অসুবিধা হলে আব্বা লাগে না তো পজ করিয়া ভিডিওটাতে 5 মিনিট রেস্ট করিয়া আবার আয়া দেবা সমস্যা নাই একটানা যদি একটা ভিডিও দেখো তোমার চোখের সমস্যা আর একঘেয়েমি থাকে আর মনোযোগটা মানে কনসেন্ট্রেশন যে বিষয়টা এটা থাকে না লাগবেছি একটানা তোমরা নাদিকে পজ করিয়া অঙ্কটা দেবা ঠিক আছে তোমার আমরা বলেছি একটি বৃত্তের ব্যাস হলো 26 সেন্টিমিটার হলে বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল কত ঠিক আছে ভিডিওটা এই অঙ্ক মানে অঙ্ক হওয়ার সম্ভাবনা আছে যেমন আমরা যদি লিখি আমরা প্রথম কইতে কইছি পরিধি বর্তন কিটা কইছি বর্তন পরিধি কিটা কইছি বর্তন পরিধি তারপর পরিধির সূত্রটা জানি কিটা পরিধির সূত্র জানি আমরা 2 পাই আর পরিধির সূত্র জানি কিটা আমরা 2 পাই আর এখানে দেওয়া আছে কিটা দেওয়া আছে ব্যাস সমান সমান 26 সেন্টিমিটার ব্যাস সমান সমান কিটা দেওয়া আছে 26 সেন্টিমিটার আর আমি যদি এটারে ওলা লিখলে 2 আর আর পাই দিলাই তাহলে 2 আর মানে কিটা ব্যাস 2 আর মানে কিটা ব্যাস তো ব্যাসের মান কত পাইছি 26 আর ইমনে পাই আর পরীক্ষার সময় প্রশ্ন डायरेक्टली ওলা দিতে পারে যে পাই এর মান গুণ না করিয়া डायरेक्टली পাই দিয়া 26 দিয়ে পাই দিতে পারে আবার হয়ে যাম পাই এর মানটা 3.1416 পাই এর মানটা কত 3.1416 পাই এর মানটা 3.1416 আর পাই এর মানটা যদি আমি डायरेक्टली না বই তাহলে ও মান পাইবো 26 পাই আর যদি মান বই তাহলে এক্সট্রা ক্যালকুলেটরে একটা মান গুণ করিয়া তার মান বহাই দিবেন নো প্রবলেম বা জাস্ট ক্যালকুলেটর ইউজ করবে পাই এর মান নেবা 26 ইনটু দিয়া 3.1416 লেখা ওকে
এরপরে দেখো দেওয়া আছে কিনা, এরপরে দেওয়া আছে ক্ষেত্রফল, এরপরে দেওয়া আছে কিনা ক্ষেত্রফল। একটু আগে আমরা ক্ষেত্রফলই শিখছিলাম, পাই আর স্কয়ার। এখানে তো আর এর মান দেওয়া নাই, ঠিক আছে, তাহলে দেওয়া আছে বেশ সমান, এখানে কিন্তু আর এর মান দেওয়া আছে নি, দেওয়া নাই, এখানে দেওয়া আছে বেশ সমান। আমরা জানি লিখা 2r সমান সমান 26, 2r সমান সমান 26 কেন লিখলাম, 2r সমান সমান 26 লিখছি ও কারণে 2r বলতে বোঝায় বেশ, 2r বলতে কি বোঝায় বেশ, 2r বলতে বোঝায় কিনা বেশ, আর বেশ সমান সমান কিন্তু 26। তখন আমি যদি আর এর মান না করা যাই, তাহলে r সমান সমান লিখবো আমরা 26/2, এর মানে লিখে 30 নেব, কত হইব 30। আর এর মান পাইলাম আমরা 13, আর এর মান কত পাইছি আমরা 13, আর এর মান কত পাইছি 13। এখন যদি আমি 13টা বই, 13 মানে কি আর মানে কি ব্যাসার্ধ, আর মানে কি ব্যাসার্ধ। এখন দেখো 3.1416 ইনটু আর এর মান আমরা 13 স্কয়ার, তুমি 13 স্কয়ার এখন যদি 3.1416 ইনটু 169 দেব, এরপরে তুমি ক্যালকুলেটর দিয়ে ইউজ করে মানে দিবা, সমস্যা নেই। ও অঙ্ক, ও দুইটা থেকে একটা অঙ্ক হওয়ার সম্ভাবনা আছে, ইওটা থেকে যদি অঙ্ক হয়, ও উদয় থেকে অঙ্কটা হওয়ার সম্ভাবনা খুব বেশি। এরপরে দেখো, এরপরে আরো কিছু আছে, যেমন গোলকের ক্ষেত্রফল, এই অঙ্কটাও হওয়ার সম্ভাবনা আছে, গোলকের ক্ষেত্রফল। আচ্ছা, গোলকের ক্ষেত্রফল 6a স্কয়ার, গোলকের ক্ষেত্রফল কি, গোলকের ক্ষেত্রফল 6a স্কয়ার, গোলকের ক্ষেত্রফল কি 6a স্কয়ার, গোলকের ক্ষেত্রফল 6a স্কয়ার, গোলকের ক্ষেত্রফল আমরা কি জানলাম 6a স্কয়ার। ওখানে যদি ওই যে এটা দিছে ওই লাগে গোলকের দাগ, এটা কি গোলকের দাগ। যেমন একটা বইয়ের কিন্তু 6টা ভাগ আছে, 6টা মানে তোল আছে, তে গোলকের ক্ষেত্রফলটা কি 6a স্কয়ার। এ বলতে হচ্ছে গোলকের দাগ, এ বলতে কি বলছে গোলকের দাগ। ওখানে যদি লিখে দেয় একটি গোলকের দাগ, লেখো একটা প্রশ্ন আছে, একটি গোলকের দাঁড়, একটি গোলকের দাঁড় দেওয়া আছে 6 সেন্টিমিটার 4 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত, এটা আমার সহজ, ক্ষেত্রফল কত, ঠিক আছে নি, ক্ষেত্রফল কত। তাহলে আমরা কি করবো জানো নি, আমরা তো জাস্ট খালি সূত্রটা লিখব, সূত্র কি 6a স্কয়ার সমান সমান 6 ইনটু এর মান কত 4 স্কয়ার। তো দেখো আবার সহজ জিনিসটা হচ্ছে ক্ষেত্রফল করতাম, তো ক্ষেত্রফল সূত্র কি 6a স্কয়ার, এর মান কত 4 বলে 4 দিয়ে যদি লিখি 6 ইনটু 4 স্কয়ার মানে কত, 4 স্কয়ার মানে কত 16, 4 স্কয়ার মানে 16, 16 যদি আমি 60 ভাগ করলে 96, 100% ওর লেগে 96, ওটা লেগে তোমার গোলকের ক্ষেত্রফল সূত্র। এটা হওয়ার সম্ভাবনা আছে। তুমি আমি কইছি আবার যত বেশি সূত্র পড়বে তত বেশি কমন পড়বো, যত বেশি সূত্র পড়বো তত বেশি কমন পড়বো। এরপরে আমরা পড়বো লাস্ট যেটা আর রয়েছে বৃত্ত আর ব্যবহারিক বৃত্ত। বৃত্ত ব্যবহারিক পাঠ আছে 7.1 7.2 এগুলো পড়বো। এরপরে লেগে আমরা পড়বো বৃত্তর যেগুলো আছে এগুলা থেকে আমি কথা দিব, এগুলা থেকে কমন আইব। এরপরে লেগে আমরা লাস্ট পড়বো যেটা পরিসংখ্যান। আগে আমরা পরিসংখ্যানটা তুললাম, এরপরে আচ্ছা পরিসংখ্যানের যে বিষয়, পরিসংখ্যান থেকে তোমরা প্রশ্ন যেগুলো আছে, পরিসংখ্যানের মাঝে অনেক জিনিস আছে, এখানে কিন্তু বেশি ইম্পর্টেন্ট। দেখো পরিসংখ্যান যদি আমি করি, প্রথমত মেইনলি যে বিষয়টা এটা হলো পরিসংখ্যানের ক্ষেত্রে চ্যাপ্টার কত, চ্যাপ্টার হলো 17, চ্যাপ্টার হলো 17। মেইন যে বিষয়টা হলো আমরা প্রথমত জানতাম হইব পরিসরটা, মেইন যে বিষয় ফোকাস অন দিস, বেশি অংশ ফোকাস দিবার পরিসর। তোমার 2 মার্কের যে প্রশ্ন আছে এটাও আয় যে পরিসর নির্ণয় করো, এটা বেশিরভাগ ক্ষেত্রে আয় যে পরিসর নির্ণয় করো, কোন অঙ্কের ক্ষেত্রে পরিসর নির্ণয় করার লাগে এটা আইব শিওর। পরিসর ওটাও একটা ইম্পর্টেন্ট দিয়ে দিও যে পরিসরের লাগে একটা অঙ্ক আইব শিওর, পরিসর নির্ণয় করতে একটা অঙ্ক আইব, এবার শিওর দিলাম। তুমি কোন নম্বর প্রশ্ন করো, কোন নম্বর প্রশ্ন পরিসর নির্ণয় আয়, যদি সংখ্যা দিয়ে কোনো একটা উপাত্তের মধ্যে সংখ্যা দিয়া মানে সৃজনশীল প্রশ্ন হয় তাহলে পরিসর তোমার লাগবে, পরিসর ব্যবহার করতে শ্রেণীর সংখ্যা ব্যবহার করতে হবে, পরিসর না ছাড়া শ্রেণীর সংখ্যা ব্যবহার করতে না লাগে, পরিসরটা তোমার অত্যন্ত জানা জরুরি। এবং পরিসরের সূত্রটা কি, এটা তো সবাই জানো, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ কত হইব, যোগ 1। সূত্রটা লিখি ভাই, দেখা যান না এটা এখানে কিন্তু 1, সর্বোচ্চ মান এখানে ভাই 1/1। পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1, এটা কিন্তু মাস্ট বি আইব, এটা 100% শিওর। এই সূত্রটা তোমার আইব, এই সূত্র তোমার মানে কোনবার থাকতে পারে 2 মার্কের যে প্রশ্ন আছে ওটা থাকতে পারে, তোমার ওই লগে আছেন তুমি একটা সৃজনশীল প্রশ্ন আছে, সৃজনশীল 2 নম্বর প্রশ্ন দিতে পারে যে সংখ্যা দিয়ে উপাত্ত যেগুলো থাকে ও উপাত্তরে তুমি শ্রেণীর সংখ্যা বানাইতে কি লেখা যে কয়টা শ্রেণী ওই বইটার মাঝে, এটা খেলার ক্ষেত্রে পরিসরটা অবশ্যই বেশি ইম্পর্টেন্ট। তো পরিবেশের লাগে আমি যদি একটা অঙ্ক দিই, দেখো কোনো যদি দেহ মারা দেন আর কোনো উপাত্তে
ডাকটা কিন্তু মাস্ট বি লিখবা তোমরা সবে, ডাকটা কিন্তু মাস্ট বি লিখবা। কোনো উপাত্তে কি হয়েছে, কোনো উপাত্তে পরিসর 35, কিটা কইছি, কোন উপাত্তে পরিসর দিছে 35, সর্বনিম্ন মান সর্বনিম্ন মান সর্বনিম্ন মান সর্বনিম্ন সর্বনিম্ন মান সর্বনিম্ন মান দিছে 17। কিটা কইছি, কোন উপাত্তে পরিসর দিছে লগা 35, সর্বনিম্ন মান দিছে 17 হলে সর্বোচ্চ মান কত, সর্বোচ্চ মান কত, ই অঙ্কটা হওয়ার সম্ভাবনা খুব বেশি। সর্বোচ্চ মান কত, ই অঙ্কটা হওয়ার খুব বেশি, এটা আইতে পারে। এটা আয়ও পরীক্ষাতে, এটা অলরেডি আইয়া আসছে, অলরেডি ওরেফ টেস্ট আইছে। আর হলে মানে যারা যারা গাইড আছে গাইডের মধ্যে ফলো করিও, ই অঙ্কটা খুব বেশি বার দিছে, খুব বেশি দিছে। তখন এটা কি তার কোন উপাত্তে পরিসর দিছে 35, সর্বনিম্ন মান দিছে কত 17 হলে সর্বোচ্চ মান কত, এটা ইজি। ডাকটা আগে লিখবাই, প্রশ্ন বুঝো, আগে ডাকটা লিখবাই, এরপরে তোমরা অঙ্কটা করবা। ওকে, আমরা আগে ডাকটা লিখি। ডাকটা তো তোমরা খাতার মাঝে অবশ্যই তুলে নিবা, খাতার মাঝে তুললে কি দিব অঙ্ক করতে সুবিধা দিব। আগে কিতা করবা, পজ মারিয়া আগে প্রশ্নটা তুলবা, এরপরে তোমরা অঙ্কটা করবা। যেমন আমরা কিতা আসছিলাম, পরিসর আসছিলাম 35, পরিসর কত আসছিলাম 35, আর সর্বোচ্চ মান বা খরার কথা বলছি, তো সর্বোচ্চ মান লিখলাম, সর্বোচ্চ মান। এরপর আমরা কি দিলাম সি মাইনাস, কেন আছে মাইনাস বা বিচ্ছিন্ন দিতে পারবো। সর্বনিম্ন মান কত, সর্বনিম্ন মান দিচ্ছি আমরা 17। এরপরে দেওয়া আছে আমরা যোগ 1। দেখো এখানে আছে আমরা জানি কি প্লাস মাইনাস, অবশ্যই প্লাস দেওয়া আছে। প্লাস দিলে যদি আমি যদি সাইড চেঞ্জ করি, 35 মাইনাস কত 1 সমান সমান সর্বোচ্চ মান মাইনাস কত হইব 17। ওখানে যদি আমি 34 থেকে 1 বাদ দিলাই, 34 থেকে 1 বাদ দিলে কত, সরি 35 থেকে 1 বাদ দিলে 34 সমান সমান কত, সমান সমান সর্বোচ্চ মান মাইনাস 17। দেখো থ্যাংক ইউ। তো দেখো এই জিনিসটা কি আছে দেওয়া আছে না, অঙ্কটা করাইলেই জানেন দেওয়া আছে কি দাও 35 থেকে 1 যদি বাদ দিলে কেন তখন 34 সর্বোচ্চ মান মাইনাস 17। মাইনাস 17 যদি যোগ করি 34 প্লাস 17 সমান সমান সর্বোচ্চ মান পাইলাম। দেখো বিষয়টা সর্বোচ্চ মান, বিষয়টা দেখো স্যার কেন সর্বোচ্চ মান যে অর্থ কেন আছে মাইনাস, সাইড চেঞ্জ করলে কি দিব প্লাস, এটা আছে মাইনাস সাইড চেঞ্জ করলে দিব প্লাস, এখানে আছে মাইনাস আবার হয়ে দিলাম সাইড চেঞ্জ করলে দাও প্লাস, যোগ করো তে 60 আর 7 হতো 11, 1 লিখলাম, আর রয়েছে কত 1 আর হলো 3 আর 1 হলো 60 আর 1 হলো 5। সর্বোচ্চ মান হলো গিয়া 51। ওর হলো গিয়া তোমার উত্তর। এই অঙ্কটা খুব বেশি হয়, এই অঙ্কটা বাড়াটিকে দেখবা, এই অঙ্কটা খুব বেশি হয়। এরপর আমরা প্রচুরক একটা মধ্য ক্ষেত্র দেখো, এরপরে অঙ্কটা দেখো, টাইমটা দেখো অন্য টাইমটা দেখো কোন রয়েছে এখনটা। আচ্ছা আর না আর 10 মিনিট পরে দেন, 17 মিনিট 30। আচ্ছা দেখো আমরা মানে প্রায় মোটামুটি বুঝছি, আরো বুঝবো সমস্যা নাই। আমরা আরো 3টা প্রশ্ন দিব, ওখান থেকে তুমি প্রশ্নটা পালাটি করে দিবা লাস্ট দিয়ে। পরিসংখ্যানের বিষয়টা তোমরা জরুরি, আর পরিসংখ্যান তোমরা পারো সবই পারো কম বেশি, লাগে পরিসংখ্যানটা বারবার করবা। আর পরিসংখ্যানের যে তোরা এমসিকিউ হয় তোরা মিস দিও না, পরিসংখ্যান থেকে যদি অঙ্ক আয়ও সেটা মিস দিবাই না। পরিসংখ্যা যদি কোনো অঙ্ক হয় মানে এমসিকিউ হোক আর সিকিউ হোক, যে কোনো পরিসংখ্যান তোমরা মিস হইতো না, লাগে পরিসংখ্যানটা একটু বেশি হয়। আমি পরিসংখ্যান কতটা নিয়ম দেখার ফার্স্ট স্টেপ দেখাইছি, পরিসর কিনা নির্ণয় হবে, পরিসর লাগে 2 মার্ক করে একটা প্রশ্ন হইতে পারে, এটা 2 যদি পাও তাহলে দেখা যায় অনেক সময় 2 লাগে অনেক ছাত্রছাত্রী ফেল করবে, লাগে দুইটাও কিন্তু মানে প্রচুর মূল্যবান, এই সময় লাগে 2টা প্রচুর মূল্যবান বা গুরুত্বপূর্ণ। লাগে হচ্ছে 2 মার্ক যদি কমন পড়ে তাহলে তো কমন পড়লো। এরপরে দেখো আমরা পরিসর শিখছি, এরপর শিখবো আমরা মধ্যক, এরপর শিখবো আমরা প্রচুরক, ও 2টা জিনিস কিন্তু জানা দরকার। কিছু নিয়ম দিয়ে দেখো, আমি দেখাই সংখ্যা দিয়ে অনেক সময় টাইপ 1 এটার মাঝে আছে সংখ্যা দিয়ে, যেমন আমি যদি লিখি 17
আমি লিখি দিচ্ছি 13, আমি যদি লিখি 8, আমি যদি 9 লিখি, আমি যদি 2 লিখি, আমি যদি 11 লিখি, 1 2 3 4 5, 6 লিখি, 5 লিখি, বাদে লিখলাম 15, বাদে লিখলাম 14, সংখ্যাগুলো যোগ করিও। 17, 13, 8, 9, 2, 11, 6, 5, 15, 14, এদের সংখ্যা আছে কটা দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10টা সংখ্যা আছে কটা, 10টা। এখানে সংখ্যা আছে কটা, 10টা। মেইনলি এই ধরনের যদি কোনো অঙ্ক হয়, এই ধরনের কোনো অঙ্ক হয় যদি হয় এটা থেকে মধ্য বা করতে হয়, বা এটা থেকে যদি হয় প্রচুরক বা করতে হয়, এটা থেকে যদি হয় তোমার গড় বা করতে হয়, তাহলে তুমি কিলা করবে, এটা থেকে মেইনলি বেশি হয়, এটা থেকে মধ্য বা করতে হয়, প্রচুরক হয় না, এটা থেকে মেইনলি হয় মধ্যক। কিভাবে আমি নির্ণয় করবো, এটা থেকে মধ্যক নির্ণয় করা সহজ পদ্ধতি। তুমি প্রথমত কিতা করবে, সিরিয়ালে সাজাইবা। তুমি প্রথমত এইগুলোর কিতা করবা, সিরিয়ালে সাজাইবা। সিরিয়াল ছোট থেকে বড় আকারে সাজাইবা। প্রথমত তুমি ছোট থেকে বড় আকারে সাজাইবা। ছোট থেকে বড় আকারে সাজাই, তাহলে আমরা প্রথম পাইছি এখানে ছোট কত 2, এরপরে আমরা ছোট পাইছিল 5, এরপরে আমরা ছোট পাইছিল গিয়া 6, এরপরে আমরা ছোট পাইছিল গিয়া 8, এরপর আমরা ছোট পাইছিল গিয়া 9, এরপর আমরা ছোট পাইছি 11, এরপরে ছোট পাইছি আমরা 13, এরপরে পাইছি 14, এরপরে পাইছি 15, এরপরে পাইছি 17। দেখো ওই যে সংখ্যাগুলো আমি সাজাইলাম, মূলত প্রথমত কিতা করবে, মূলত প্রথমত তুমি সিরিয়ালে সাজাইবা। যে সংখ্যাটা দিব ওটা তুমি সিরিয়ালে সাজাইবা। যদি সিরিয়ালে সাজাও তাহলে করতে মানে অঙ্কটা করতে খুব সুবিধা হয়। যেমন ইনবাদে দেশি 10টা সংখ্যা, ইনবাদে 10টা 20টা যতটা দেও কোনো বিষয় না। বিষয় রইল গা তুমি এটা থেকে আগে সিরিয়ালে অঙ্কটা সাজাইবা। সিরিয়ালে সাজাইলে কি দেখবো তুমি মধ্যক করতে খুব সুবিধা হয়। যেমন আমি মধ্যকের সূত্র তোমরা মানে মুখস্থ করার চেষ্টা করো, মুখস্থ করার দরকার নাই, জাস্ট এমসিকিউ লাগি কিতা করবা, এমসিকিউর পদ্ধতিটাই কে দিলাম। যদি মধ্যক কইবা করতে হইছে কিতা, মধ্যক কইবা করতে কিতা কইবা করতে মধ্যক কত, ঠিক আছে কিতা কইবা করতে মধ্যক কত। ও যে মধ্যক কয় তাইলে এখানে আগে সংখ্যা কটা 10টা, আমরা বলছিলাম 1 2 3 4 5 6 7 8 9 10টা, আমরা জানি সংখ্যা কটা 10টা, আমরা জানি সংখ্যা কটা 10টা। ও 10টারে 2 ভাগ করলে কত হয় 5 হয়। তারপরে যদি 2 ভাগ করি দেখো 1 2 3 4, ঠিক আছে এখানে 4টা, আর ওবাই দিকে আরো 4টা বাদ দাও 1 2 3 4, ও 4টা। এখানে মাঝখানে দুইটা সংখ্যা আছে, ও মাঝখানে দুইটা সংখ্যারে যোগ করে 2 ভাগ করবে, মাঝখানে দুইটা সংখ্যারে যোগ করে 2 ভাগ করো। 10এর মাঝে দেওয়া 10এর মাঝে 2 ভাগ করি, কিন্তু 2 ভাগ করলে সংখ্যা মিল পাইতে না, মাঝখানে সেই সংখ্যা গুণটা এটা পাইতে না। দুইটা সংখ্যা জোড় সংখ্যা থাকলে মাঝখানে দুইটা সংখ্যা থাকে, ওটা মনে রাখবা। জোড় সংখ্যা যদি থাকে তাহলে মাঝখানে যে সংখ্যা পাওয়ার লাগে দুইটা সংখ্যা, মাঝখানে দুইটা সংখ্যারে যোগ করবো আমরা, মাঝখানে দুইটা সংখ্যারে যোগ করবো কিতা করবো আমরা, ওবা থেকে 4টা বাদ দিব, ওবা থেকে 4টা বাদ দিব। যদি 12টা থাকে ওবা থেকে 5টা বাদ দিব, ওবা থেকে 5টা দিব। মূলত মাঝখানের দুইটা আমরা কিতা যোগ করে 2 ভাগ করবো, মাঝখানে দুইটারে যোগ করে 2 ভাগ করবো। আমি সূত্র দিয়েও করে দিলে সমস্যা নাই, যদি যে জেলা বুঝো সমস্যা নাই। প্রথমত হইলো কিনা মাঝখানে দুইটারে আমরা যোগ করবো, 2 ভাগ করবো। যেমন ইনো আছে কত 9 যোগ 11, কলম কই ইনো আছে 9 যোগ কত আছে 11, তো 9 যোগ 11 8 হলে 2 দিলাম, তিন মানে হলো কত 20 আর হলো 2 সমান সমান 10। যদি সূত্র দিয়ে অঙ্ক করা যায় এমসিকিউ কিন্তু সূত্র দিয়ে করলে তার টাইম শেষ। এর আগে আমি কইছি কিটা প্রথমত মূলত সিরিয়ালে সাজাইবা, এর মধ্যে মোট সংখ্যা আছে, মোট সংখ্যা বলতে কেন বুঝাইছি গড় সংখ্যা কটা আছে, কটা সংখ্যা আছে উপাত্ত কটা আছে, তো উপাত্ত আছে 10টা, 10টা যদি আমি পাই আর ওবার 4টা বাদ দিলাম, ওবার 4টা দিলাম, মাঝখান থাকে কত 2টা, ওই 2টারে যোগ করিয়া 2 ভাগ পোজ করিয়া করে না, আস্তে আস্তে ওটা বুঝবা, কত মাঝখান দিয়ে ওটা যোগ করবা 2 ভাগ করবা, ঠিক এর লগে মধ্যক, ঠিক আছে। আর যদি হয় পরীক্ষা এটাতে গড় নির্ণয় করতে কিটা হয়, যদি হয় গড় বা করতে কিটা করবা, যদি হয় সংখ্যাটার গড় বা করতে তাহলে আমরা একটা জিনিস কই সবটি মান যোগ করবা, সবগুলো মান কিরা যোগফল করবা, যোগফল যোগফল মানে সবটির যোগফল আর হলো গিয়া সংখ্যা মানে উপাত্তের সংখ্যা, উপাত্তের সংখ্যা, উপাত্তের সংখ্যা। আমি কি কইছি গড় যদি করতে যোগফল লেখবা, প্রথমে সবটি যোগ করবা, প্রথমে কি করবা সবটি যোগ করবা, এরপরে কি হবে উপাত্তের সংখ্যাটা লেখবা। উপাত্তের সংখ্যা বলতে বুঝাইছি কেন কটা সংখ্যা আছে, উপাত্তের সংখ্যা বলতে বুঝাইছি কি তাই কারণ কটা সংখ্যা আছে, এরপরে আমরা লেখা উপাত্তের সংখ্যা আর উপরে লেখা যোগফল মানে সবটি যোগ করলে মানে যোগ করলে কত আসছে একটু আগে, আচ্ছা এখানে যোগ করলে 100, যোগ করলে কত হয় 100, এখানে সংখ্যা আছে আমরা কতটা সংখ্যা আছে আমরা 10টা, যোগ করলে কত 100, আর আমরা যদি এখানে সংখ্যা আছে 10টা যদি ভাগ করি কত হয়, ভাগ করলে 10 হইব, গড় হইব কত 10। গড় করার ক্ষেত্রে কি দিব, গড় করার ক্ষেত্রে ওটা করবা সবটি যোগ করবা, বাদে আমরা যে সংখ্যা যতটা সংখ্যা আছে তত সংখ্যা দিয়ে
ভাগ করবা। এরপর আমরা প্রচুরকটা দেখি একটু। প্রচুরকের ক্ষেত্রে যদি আমি প্রচুরকটা একটু দেখাই, প্রচুরক লাগে আমি আরো কিছু সংখ্যা বলাই যাই দেখো। প্রচুর লাগে আমি কিছু সংখ্যা বলাই যাই, কেন দেওয়া আছে কত, আমি এটা দিলাম আবার 7 2 9 7 2 ওই দিন আমার 4টা সংখ্যা বলে, 5টা সংখ্যা বলাইছি, কত বলাইছি 5টা সংখ্যা। ওখানে যদি হয় ওটা থেকে আমরা প্রচুরক ব্যবহার কিনা, ও সংখ্যা থেকে আমরা কিনা করতাম প্রচুরক ব্যবহার। ওখানে আবার প্রচুরক ব্যবহার, প্রচুরক মানে কিনা উপাত্তে যে সংখ্যা বেশি থাকে তারে হয় প্রচুরক, উপাত্তে যে সংখ্যা বেশি থাকে তারে কিনা হয় প্রচুরক হয়, উপাত্তে যে সংখ্যা থাকে তারে হয় প্রচুরক। আবার হয়ে যায় উপাত্তে যে সংখ্যা থাকে তারে হয় প্রচুরক। এখানে উপাত্তে প্রচুরক করা ইনো আছে 2 ইনো আছে 2 ইনো আছে 2, তাহলে করা আছে 1টা 2টা 3টা। এখানে আর কোন সংখ্যা আছে 3টা আছে, দেখো না কোনো সংখ্যা 3টা নাই। এর মানে আমরা বুঝলাম এখানে প্রচুরক কত, প্রচুরক হইল গিয়া 2। ক্লিয়ার? যে সংখ্যা উপাত্তে বেশি থাকবে ওটা হইব প্রচুরক, যে সংখ্যা উপাত্তে বেশি থাকে এটা হয় প্রচুরক। আবার হইলাম যে সংখ্যা উপাত্তে বেশি থাকবে এটা হইব প্রচুরক। ইন মাঝে বেশি অংশ আছে 2, তাহলে প্রচুরক সংখ্যা হইব 2। এবার আমরা কিছু সংখ্যা দেখাই, কিছু নিয়ম দেখাই দিলে ও যে ও আকারে আয় ই অঙ্ক আওয়ার সম্ভাবনা আছে, মানে তোমার ই যদি দাগ দিয়া আয় মানে অঙ্ক, যেমন আমি একটা দেখা দিলাই, এটা তো ইনমাত্র জানেন শ্রেণী ব্যক্তি থাকে, এটা কিনা শ্রেণী ব্যক্তি থাকে আর ইনো থাকে কোন সংখ্যা। আমি কোন লেখা রাখছি কিন্তু আমি কোন সংখ্যা, আমি যদি লিখি ধরো 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, তখন ইনের সংখ্যা হলো 3, ইনের 7, ইনের 12, ইনের 8, ইনের 6, ইনের 4। তো দেখো ও প্রথমে ও ডাক দিছে, ও ডাক দিয়ে দিছে কইছে যে মধ্যমান কত, মধ্যক শ্রেণীর মধ্যমান, মধ্যক শ্রেণীর মধ্যমান, ঠিক আছে? মধ্যক শ্রেণী কি দেওয়া করতাম, মধ্যক শ্রেণীর মধ্যমান। মধ্যক শ্রেণীটা কি দেওয়া করতাম, আগে আমরা সংখ্যা হিসাব করবো, এটা কত আছে, আগে আমরা মধ্যক শ্রেণীর মধ্যমান করতে গেলে আমরা মাস্ট কি দেওয়া করতাম হইব, একটা সংখ্যা, একটা যুজিত সংখ্যা ব্যবহার করতে হইব, কি দেওয়া করতে হইব, একটা যুজিত সংখ্যা ব্যবহার করতে হইব। হচ্ছে মধ্যক শ্রেণীর মধ্যমান, মূলত আমরা কি দেওয়া করবো আগে যুজিত সংখ্যা, কি দেওয়া করবো যুজিত সংখ্যা। কারণ মধ্যক শ্রেণীর মধ্যমান যদি নির্ণয় করতে চাই তাকে মধ্যক শ্রেণীটা ব্যবহার করতে হবে, কি ব্যবহার করতে হবে মধ্যক শ্রেণীটা। তুমি আরো একটা সিস্টেম করে দিই, তুমি যদি বুদ্ধিমান থাকো তাহলে একটা সিস্টেম কে দেয়, এইখানের মাঝে তুমি ইয়ে করবা, মনে মনে যোগ করে দিবে, তাহলে যোগ হলো 6 আর 4 10, 10 আর 20, 30, 30 আর 10 40, 40 যদি হইয়া থাকে, দেখো আমি তোমার ওমানও দেখাই, দেখো এখানে লেগে আমরা যদি লিখি এখানে হলো যুজিত সংখ্যা, কি তাহলে লেখা যুজিত সংখ্যা, যুজিত সংখ্যা প্রথমে হলো 6 আর আড়ি গুণ করবা, এটা 10, এটা যোগ করলে ইন হইব গিয়া 18, ইন হইব গিয়া 30, ইন হইব গিয়া 37, ইন হইব গিয়া 40, কত পাইলাম আমরা 40, এটা পাইছি কতটা 40 মানে কি 40টা পাইছি। আমরা গড়ের সংখ্যা পাইছি কত 40, গড়ের সংখ্যা কত পাইছি 40, আর 40 যদি আমি 2 ভাগ করি মানে মধ্যক পাওয়াতাম, মধ্যক মানে কিটা অর্ধেক, মধ্যক মানে কিটা অর্ধেক, 40 যদি আমি 2 ভাগ করি, 40 2 ভাগ করলে 20, তখন এখানে আমাদের 20 গুণ করে আছে, অন্য মানে দেখো যুজিত সংখ্যা, ইনো 20 আছে নাই, ইনো 20 আছে নাই, ইনো 20 আছে নাই, অন্য আছে 20 আছে কোন করো 20 আছে 30 এর গুণ, 18 গুণ 20 পাওয়া যাবে নি, 18 গুণ 20 পাওয়া যাবে নি, পাওয়া যেত না, 18 গুণ 20 পাওয়া যাবে নি, পাওয়া যেত না, 30 এর ঘরে আছে 20, তাহলে এটার আমরা মধ্যক শ্রেণী পাইলাম কত 61 থেকে 70, মধ্যক শ্রেণীটা পাইছে কত 61 থেকে 70, এই সারা না খালি যুজিত সংখ্যাটা বাকি লই যাব, এখানে 40টা আছে, 40টার অর্ধেক হলো 20টা, মানে 18 এর মাঝে 20 আছে নাই, লাগে আমাদের 30টা, 30টার মাঝে কিন্তু 30 এর মাঝে কিন্তু 20 আছে, 30 এর মাঝে অবশ্যই 20 আছে, 30 এর মাঝে যদি 20 থেকে থাকে তাহলে 30 রে যদি আমি 30 এর মাঝে 20 আছে, এখানে মধ্যক শ্রেণীর কত হইব 61 থেকে 70, 61 থেকে 70 আমরা কিটা কইতাম প্রশ্ন মধ্যক শ্রেণীর মধ্যমান, মধ্যক শ্রেণীর মধ্যমান, মধ্যক শ্রেণীর মধ্যমান কত হইব, মধ্যক শ্রেণীর মধ্যমান হইলে আমি যদি দুইটা যোগ করি 61 যোগ 70 কত হয় বাই 2, হচ্ছে মধ্যক শ্রেণীর মধ্যমান, মধ্যমান দুই ভাগ, এখানে কত হয় 100, তাহলে হলো 2 আর 7 আর 6, 7 আর 6 হলো 13, আর এখানে হলো গিয়া 100 কত হয় এর যুগটা করো সাইন 1 আর এখানে 70, 131, আচ্ছা পাইছি কত 131, 61 যোগ 70, 61 যোগ 70 হলো হয় 131 বাই কত 2, এটার অর্ধেক কত, অর্ধেক হলো 65.5, অর্ধেক কত 65.5, 65 কত 5, 65 কত 5,
কত হয়েছে 65,205 মধ্যকটা হইব মধ্যক শ্রেণী মধ্যমান হইব 65,205 এরপরে যেটা আছে এরপরে ও প্রশ্ন মাঝে যদি হয় দেন প্রচুরক নির্ণয় করো ও শ্রেণী ওটার মধ্যে যদি হয় প্রচুরক শ্রেণী নির্ণয় বা প্রচুরক শ্রেণী তো আমরা পারিলাম প্রচুরক শ্রেণী যে সংখ্যা বেশি থাকে তার হয় প্রচুরক শ্রেণী যে সংখ্যা বেশি হইব ওটা হলে তার প্রচুরক শ্রেণী কখন যদি প্রচুরক শ্রেণীর গড় সংখ্যা কত প্রচুরক শ্রেণীর গড় সংখ্যা প্রচুরক শ্রেণীর গড় সংখ্যা লিখতে পারো কখন যদি হয় প্রচুরক শ্রেণীর আগের শ্রেণীর গড় সংখ্যা কত প্রচুরক শ্রেণীর আগের শ্রেণীর গড় সংখ্যা লিখা 6 সরি কেন 8 হইব প্রচুরক শ্রেণীর আগের শ্রেণীর গড় সংখ্যা লিখা 8 তো ও পর্যন্তই লেগে আজকে আমাদের ক্লাস তো তোমরা যারা যারা মানে বুঝছো না আবার কমেন্ট করবা আমি আবার রিপিট করবো সমস্যা নাই আর এগুলা যদি কমপ্লিট করে দাও 100% তোমার কমন হওয়ার সম্ভাবনা খুব বেশি আমি যতটা শিখাইছি যত টাইপ শিখাই দিছি যত ধরনের টাইপ শিখাই দিছি সব ধরনের টাইপ যদি করো তাইলে অবশ্যই তোমরা পারবা আরো সামান্য আমরা দুইটা ভিডিও দিব সামান্য কম সময়ের এইগুলাতে খালি জাস্ট একটা জিনিস রয়েছে বৃত্তটা আর ব্যবহারিক জ্যামিতিটা আমি একটু আগামী ক্লাসে করে দিলাম আর আপাতত ওগুলো যদি পড়িলাম তাহলে কমপ্লিট নো প্রবলেম ওগুলো যদি পড়ো তাহলে তুমি 100% আমি শিওর আছে তুমি ভালো রেজাল্ট হবে আর এমসিকিউ তুমি পাস হবে আর এগুলো যদি পড়ো ওর শিওর আছে প্র্যাকটিস করো বারবার তাহলে কমন পড়বো আর আগামী তো রবি শুক্রবার আছে শুক্রবারে আমরা একটা লাইভ ক্লাস নিব লাইভ ক্লাসে জয়েন হয়ে যাবে অলরেডি সপ্তাহ মানে ফানি যেটা হয় ফানি হয়ে যাব ভালো থাকো সব কনফারেন্স ক্লাস থ্যাংক ইউ